রোহান মালহোত্রা, এক বিশাল হোটেল গোষ্ঠী সোনালী শিখরের মালিক, ক্লান্ত হয়ে নিজের আলিশান বাংলয় প্রবেশ করল। সারা দিনের দৌড়ঝাঁপ তাকে পুরোপুরি নিংড়ে দিয়েছিল। সে শুধু চেয়েছিল নিজের ঘরে গিয়ে জুতো খুলে কিছু ঘন্টার জন্য দুনিয়া থেকে গায়েব হয়ে যেতে। কিন্তু যেই সে বাড়ির দরজার ৩ কদম ভেতরে পা রাখল, তার পা জমে গেল। মেন হল থেকে এমন একটা আওয়াজ আসছিল যা তার পুরো শরীরকে আড়ষ্ট করে দিল। মনে হলো তার পা যেন মার্বেলের মেঝের সাথে জমে গেছে। ওটা একটা হাসি ছিল, এক নিষ্পাপ স্ফটিকের মতো বেপরোয়া হাসি, যা রোহান মালহোত্রা এতদিন শোনেনি, যে সে প্রায় ভুলেই গিয়েছিল সেটা শুনতে কেমন হয়। এটা তার মেয়ে ঈশার হাসি ছিল। সে ধীরে ধীরে শ্বাস রুদ্ধ করে এগোল, যেন তার ভয় হচ্ছিল কোনো আওয়াজ এই অসম্ভব মুহূর্তটাকে ভেঙে না দেয়। আর যখন সে শেষ পর্যন্ত হলের ভেতর উকি দিল, যা সে দেখল তা তাকে অবাক করে দিল। তার শ্বাস থমকে গেল, আর তা তার বোঝার বাইরে ছিল। বাংলোর সবচেয়ে জাঁকজমকপূর্ণ ঘরের মাঝখানে এক পুরনো গিটার হাঁটুতে রেখে মেঝেতে বসেছিল মালতী, যাকে কয়েক সপ্তাহ আগে তার মা কাজে রেখেছিলেন। তার হাত তারের উপর এমনভাবে চলছিল যেন কোনো দক্ষ সঙ্গীত শিল্পী বাজাচ্ছে, যা এমন কারোর জন্য মানানসই নয় যে প্রতিদিন রুটি রুজির জন্য মেঝে পরিষ্কার করে। গিটার থেকে বের হওয়া সুর ছিল ধীর ও মনোমুগ্ধকর, যেন এক অদৃশ্য স্পর্শ যা ঘরের প্রতিটি কোণকে ভরিয়ে দিচ্ছিল। কিন্তু যা তার বুক চিরে দিল তা হল ঈশাকে দেখা। তার আদরের ঈশা নাচছিল। তার মেয়ে, যে তার মায়ের মৃত্যুর পর থেকে কেবল ভাঙা ভাঙা শব্দই বলতো, সে এমন এক ছেলের হাত ধরেছিল যাকে রোহান আগে কখনো দেখেনি। তারা দুজন অদ্ভুতভাবে ঘুরছিল, যেমন কেবল শিশুরাই করতে পারে, সেই অসম্পূর্ণ সৌন্দর্যের সাথে যা যে কোনো পেশাদার কোরিওগ্রাফির চেয়েও বেশি সুন্দর ছিল। ঈশার মুখ খোলা ছিল, চোখ জলজল করছিল, তার পুরো শরীর সেই খুশিতে কাঁপছিল যা বহু যুগ ধরে বন্দী ছিল, আর এখন সঠিক মুহূর্তের অপেক্ষায় ছিল। রোহানকে দরজার ফ্রেম ধরে দাঁড়িয়ে থাকতে হলো, কারণ তার পা কাঁপছিল। তার চোখ ঝাপসা হয়ে এলো, আর সে নিজের গালে কিছু উষ্ণ অনুভব করল। সে কাঁদছিল। একজন এমন মানুষ যে এক হোটেল সাম্রাজ্য চালাত, যে চোখের পলক না ফেলে কোটি কোটি টাকার চুক্তি করত, সে নিজের হলের দরজায় দাঁড়িয়ে চুপচাপ কাঁদছিল, কারণ তার মেয়ে হাসছিল। তুমি কে? সে সেই ছেলেকে জিজ্ঞেস করতে চেয়েছিল যে ঈশার সাথে নাচছিল, এখানে কি হচ্ছে? সে সেই পরিচারিকাকে জিজ্ঞেস করতে চেয়েছিল যে এমনভাবে গিটার বাজাচ্ছিল যেন সে কোনো সঙ্গীত একাডেমির শিল্পী, কিন্তু শব্দ তার মুখ দিয়ে বের হচ্ছিল না। সে এমন এক দৃশ্য দেখার জন্য সেখানেই দাঁড়িয়ে রইল, যা অন্য কোনো জগতের বা কোনো এমন বাস্তবের মনে হচ্ছিল যেখানে তার মেয়ে ব্যথায় ভেঙে পড়েনি। ঈশার সাথে নাচতে থাকা ছেলেটি সম্ভবত তার চেয়ে মাত্র কয়েক বছরের বড় ছিল। সে শৈশবের সেই অদম্য শক্তির সাথে ঘুরছিল, ঈশাকে এক আশ্চর্য কোমলতায় পরিচালনা করছিল, তাকে সাবধানে ঘোরাচ্ছিল, যেন সে সহজাতভাবে জানত যে ঈশা খুব নরম, আর তার এমন কাউকে দরকার যে তার সাথে কোমল আচরণ করবে। আবার আবার ঈশা এমন এক স্বরে বলল, যা রোহন খুব কষ্টে চিনতে পারল, কারণ সে তাকে এত দীর্ঘ সময় ধরে উৎসাহ নিয়ে কথা বলতে শোনেনি। মালতী হাসল, আর এক নতুন সুর বাজাতে শুরু করল, এইবার একটু দ্রুত। আর দুই শিশুই হাসতে হাসতে তাদের ছোট ছোট পায়ে তাল মেলাতে লাগল। তখনই ছেলের নজর দরজায় দাঁড়িয়ে থাকা রোহনের ওপর পড়ল। সে তৎক্ষণাৎ থেমে গেল, আর তার খুশির ভাব এক পলকে ভয়ে বদলে গেল। সে ঈশার হাত ছেড়ে দিল, আর কয়েক কদম পিছিয়ে গেল। নিজের নজর মাটির দিকে নামিয়ে নিল, যেন সে কোনো ভয়ানক অপরাধ করেছে। মা, বাচ্চাটি কাঁপানো গলায় ফিসফিস করে বলল, মালতীর আঁচল টেনে। মালতী উপরে তাকালো, আর তার চোখ রোহনের সাথে মিলল। গিটার হঠাৎ বাজা বন্ধ হয়ে গেল, যেন কেউ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। মালতীর মুখে পূর্ণ ভয়ের ছাপ ফুটে উঠল, যা কেবল তখনই আসে যখন আপনি জানেন যে আপনি যা কিছু বানিয়েছেন তা ভেঙে পড়তে চলেছে। মিস্টার মালহোত্রা, মালতী এত দ্রুত উঠে দাঁড়ালো যে গিটারটা প্রায় পড়ে যাচ্ছিল। আমি ব্যাখ্যা করতে পারি। আমি জানি আমার ছেলেকে আনা উচিত হয়নি। কথা হলো, যে ব্যক্তি ওর দেখাশোনা করত তাকে হঠাৎ কোনো জরুরি কাজে যেতে হয়েছে, আর আমার কাছে অন্য কেউ ছিল না। আমি শপথ করছি এমনটা আর হবে না। ওই বাচ্চাটা কে? রোহন থামিয়ে দিল, কিন্তু তার গলা তেমন ছিল না যেমনটা সে আশা করেছিল। এটা এমন একজন মানুষের গলা ছিল যে এক অলৌকিক ঘটনা দেখেছে, আর তাকে বিশ্বাস করানোর জন্য কারোর দরকার যে সে স্বপ্নে এটা দেখেনি। এটা আমার ছেলে স্যার, ওর নাম বান্টি। আমি আপনার কাছে হাজারবার ক্ষমা চাইছি। এমনটা আর কখনো হবে না। দয়া করে আমাকে কাজ থেকে বের করে দেবেন না। ঈশা হাসছিল। এই বাক্যটি রোহনের মুখ থেকে এক পবিত্র ফিসফিসানির মতো বেরোল, আর মালতী চুপ হয়ে গেল। সে এটা বুঝতে পারছিল না যে এই তিনটে শব্দের ব্যাখ্যা কিভাবে করবে। আমার মেয়ে হাসছিল, রোহন পুনরাবৃত্তি করল, আর এবার তার গলা এমনভাবে ভেঙে গেল যে ছোট বান্টিও মাটির দিকে তাকিয়ে থাকা সেই লম্বা লোকটার দিকে তাকালো, যে নিজের হলের দরজায় দাঁড়িয়ে নির্লজ্জের মতো কাঁদছিল। পাপা,
ঈশা রোহনের দিকে এগিয়ে এসে বলল, তার হাত টেনে তাকে ঘরের মাঝখানে নিয়ে গেল। বান্টি আমার বন্ধু, আর মালতী দিদি খুব ভালো গিটার বাজান। আপনি কি আমাদের সাথে নাচবেন? রোহন কাঁপানো হাতে নিজের মেয়ের কাঁধ ধরে তার সামনে হাঁটু গেড়ে বসল। সে তার চোখের দিকে তাকালো, আর এমন কিছু খুঁজে পেল যা সে খোঁজা ছেড়ে দিয়েছিল। জীবন। সেই চোখে জীবন ছিল যা এতদিন নিভে ছিল, যেন কোনো জনমানবহীন বাড়ির জানলা। আর সেই জীবন ফিরে এসেছে। দামি থেরাপিস্টদের দিয়ে নয়, আমদানিকৃত খেলনা দিয়েও নয়, আন্তর্জাতিক থিম পার্কের ভ্রমণ দিয়েও নয়। এটা এক পুরনো গিটার, একজন ঘরোয়া পরিচারিকা, আর এমন এক বাচ্চার মাধ্যমে ফিরে এসেছে যে তাকে নাচতে শিখিয়েছিল। কবে থেকে আপনারা এটা করছেন? মালতীকে জিজ্ঞেস করল রোহন, নিজের চোখের জল হাতের উল্টো পিঠ দিয়ে মুছতে মুছতে। মালতী ধীরে ধীরে ঢোক গিলল। পরিষ্কারভাবেই সে তার চাকরি হারানোর ভয়ে ভীত ছিল। এটা পরিকল্পিত ছিল না স্যার। প্রথমবার আমি বান্টিকে এই জন্য এনেছিলাম কারণ আমার কাছে ওকে রাখার মতো কেউ ছিল না। ঈশা সিঁড়িতে একা বসেছিল। আমার ছেলে ওর কাছে গেল আর ওকে খেলার জন্য বলল। ও কোনো উত্তর দেয়নি, কিন্তু ও জেদ করতে থাকত। আর যখন আমি পরিষ্কার করতে করতে গিটার বাজাতে শুরু করতাম, ঈশা শুধু দাঁড়িয়ে পড়ত আর সঙ্গীতের তালে নড়তে থাকত। আর কেউ আমাকে কিছু বলেনি। মালতীর নীরবতায় যে কোনো উত্তরের চেয়ে বেশি কথা বলছিল। রোহন কিছু বোঝার আগেই করিডর থেকে এক চড়া আওয়াজ এলো, যেন রেশম চিরে দেওয়া ছুরি। কিন্তু এটা কিসের হট্টগোল? মিসেস গ্রাসিয়া মালহোত্রা করিডরের মুখে সেই গাম্ভীর্যপূর্ণ ভঙ্গিতে আবির্ভূত হলেন, আর সেই অমোঘ নজর নিয়ে যা তিনি কয়েক দশক ধরে এই বাড়িতে রাজত্ব করতে গিয়ে রপ্ত করেছিলেন, যেন এটা তার নিজস্ব সাম্রাজ্য। তার চোখ বিদ্যুতের গতিতে দৃশ্যের ওপর দিয়ে ঘুরে গেল। পরিচারিকা গিটার ধরে আছে, এক অচেনা বাচ্চা তাদের হলে। তার নাতনি সেই বাচ্চার হাত ধরে আছে, আর তার ছেলে চোখে জল নিয়ে মেঝের ওপর হাঁটু গেড়ে বসে আছে। রোহন, তুমি কি ব্যাখ্যা করতে পারো কেন আমার বাড়িতে এই অদ্ভুত বাচ্চাটা আছে, ঈশার সাথে খেলছে? মিসেস গ্রাসিয়া এমন শান্ত গলায় জিজ্ঞেস করলেন, যা যে কোনো চিৎকারের চেয়ে বেশি বিপজ্জনক ছিল। ঠাকুমা, ও আমার বন্ধু। ঈশা এমন এক দৃঢ়তার সাথে বলল, যা ঘরের সবাইকে, এমনকি রোহনকেও অবাক করে দিল। মিসেস গ্রাসিয়া তার নাতনির দিকে এমনভাবে তাকালেন যেন সে কোনো নিষিদ্ধ শব্দ বলেছে। তারপর তিনি মালতীর দিকে নিজের নজর ঘোরালেন, আর তার চোখে যা ফুটে উঠল তা বান্টিকে সহজাতভাবে তার মায়ের পেছনে লুকিয়ে পড়তে বাধ্য করল। মিসেস ওয়ার্মা, মিসেস গ্রাসিয়া সেই সুরে বললেন যা তিনি এই বাড়ির সবাইকে তাদের সঠিক জায়গা মনে করিয়ে দেওয়ার জন্য ব্যবহার করতেন। আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের জন্য রাখা হয়েছিল, ড্রয়িং রুমে বাচ্চাদের পার্টির আয়োজন করার জন্য নয়। আর তার চেয়েও বড় কথা, নিজের বাচ্চাদের এমন বাড়িতে নিয়ে আসার জন্য নয় যেখানে তাদের কোনো অধিকার নেই। মা, রোহন ধীরে ধীরে দাঁড়িয়ে বলল। ঈশা হাসছিল। আপনি কি বুঝতে পারছেন এর মানে কি? আমি বুঝি যে আমার নাতনির সঠিক সঙ্গ দরকার, নাকি? মিসেস গ্রাসিয়া বাক্যটি শেষ করার আগেই থেমে গেলেন। কিন্তু ক্ষতি যা হওয়ার হয়ে গিয়েছিল। ঘরের প্রত্যেকে পুরোপুরি বুঝে গিয়েছিল তিনি কি বলতে যাচ্ছিলেন। ছোট বান্টি নিজের মায়ের পেছন থেকে নজর তুলে এমন কিছু বলল যা পুরো ঘরকে গম্ভীর স্তব্ধতায় ডুবিয়ে দিল। আন্টি, আমি শুধু ঈশার সাথে খেলতে চেয়েছিলাম, কারণ ও সবসময় খুব মনমরা থাকে। আমার মা বলেন, যখন কেউ মনমরা থাকে তখন আপনি তার হাত ধরবেন, আর ততক্ষণ ছাড়বেন না যতক্ষণ না সে আবার হাসছে। মিসেস গ্রাসিয়ার মুখ খোলা রয়ে গেল, কিন্তু কোনো শব্দ বেরোল না। প্রথমবার এত দীর্ঘ সময়ে কেউ তাকে যুক্তিহীন করে দিয়েছিল, আর সেও এক এমন বাচ্চার দ্বারা যে তার কোমর পর্যন্ত আসে। এই কথা এখনো শেষ হয়নি। মিসেস গ্রাসিয়া শেষ পর্যন্ত মালতীকে উদ্দেশ্য করে বললেন। তার নজর এক খামোশ রায়ের মতো ছিল। কাল সকালে আমরা আপনার চাকরির শর্তাবলী নিয়ে কথা বলবো। আর তারপর তিনি চলে গেলেন। নিজের পেছনে এক ভারী স্তব্ধতা রেখে গেলেন, যা কেউ ভাঙার সাহস করছিল না। রোহন মালতীর দিকে তাকালো, যার চোখ লাল ছিল, আর সে নিজের ছেলেকে বুকে জড়িয়ে ধরেছিল, যেন তার ভয় হচ্ছিল কেউ তাকে তার থেকে কেড়ে নেবে। তারপর সে ঈশার দিকে তাকালো, যে বান্টির হাত আবার ধরেছিল, সেই শিশুদের মুখ দৃঢ়তার সাথে, যারা দামি কিছু পায় আর তা ছাড়তে চায় না। মালতী, রোহন এমন এক স্বরে বলল, যা সেই শান্তি ব্যক্ত করার চেষ্টা করছিল যা সে অনুভব করছিল না। আমার মায়ের কথা চিন্তা করবেন না। আপনাকে কাজ থেকে বের করা হবে না, কিন্তু স্যার, কাউকেও না। রোহন দৃঢ়ভাবে পুনরাবৃত্তি করল, আপনি আর আপনার ছেলে আজ রাতে আমার মেয়ের জন্য যা করেছেন, পৃথিবীর কোনো বেতন তার মূল্য পরিশোধ করতে পারবে না। মালতী চুপচাপ মাথা নাড়ল, কিন্তু রোহন তার চোখে দেখতে পাচ্ছিল যে সে পুরোপুরি বিশ্বাস করছে না। আর সে তাকে দোষ দিতে পারে না, কারণ সে নিজেও জানত তার মা এমন জিনিস ছেড়ে দেবেন না।
মিসেস গ্রেসিয়া মালহোত্রা কখনো এমন জিনিস এভাবে ছেড়ে দিতেন না। সেই রাতে মালতী বান্টির সাথে চলে যাবার পর রোহান এমন কিছু করল যা সে এতদিন করেনি। সেই ঈশার বিছানার পাশে বসে তাকে কম্বল জড়িয়ে দিল, আর এক অনন্তকাল মনে হওয়া সময়ের পর প্রথমবারের মতো তার মেয়ে চোখ বন্ধ করার আগে তাকে হাসতে দেখল। পাপা, ঈশা আধো ঘুমের গলায় ফিসফিস করল। বান্টি কি কালো আসতে পারে? রোহানের বুক কেঁপে উঠল। দেখব মা, ও ঠিক হয়ে যাবে। ও বলল ওর পাপাও স্বর্গে আছে, মমির মতো। ঈশা বিড়বিড় করল, আর সেই বিধ্বংসী বাক্যের সাথে সে গভীর ঘুমে তলিয়ে গেল। রোহান কয়েক মিনিট নিজের মেয়ের বিছানার পাশে স্থির হয়ে রইল। সেই শব্দগুলো বোঝার চেষ্টা করল। বান্টিও তার বাবাকে হারিয়েছিল। একই ক্ষত নিয়ে ভেঙে যাওয়া দুই শিশু এক বাংলোর হলে নিজেদের খুঁজে পেয়েছিল। আর কোনো থেরাপিস্ট ছাড়া, কোনো রোগ নির্ণয় ছাড়া, কোনো ওষুধ ছাড়া তারা একে অপরকে কেবল হাত ধরে আর নেচে সুস্থ করে দিয়েছিল। কিন্তু যখনই রোহান এই আবিষ্কারটা বুঝতে পারছিল, বাংলোর অন্য কোণে মিসেস গ্রেসিয়া নিজের ফোন তুলে এমন একটা নম্বর ডায়াল করলেন যা তিনি বিশেষ মুহূর্তের জন্য জমিয়ে রেখেছিলেন। লুসিয়ানা, তিনি শীতল গলায় বললেন। বান্টি তাকে সেই চোখে দেখছিল যা গল্পের কিছু অংশ জানত, কিন্তু পুরোটা নয়। শেষে মালতী একটা দীর্ঘশ্বাস নিল এবং বলতে শুরু করল, আমি যখন খুব ছোট ছিলাম তখন থেকেই আমি সঙ্গীত চর্চা করেছি। আমার বাবা সূত্রধর ছিলেন, কিন্তু তার কাছে গিটার পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে বেশি প্রিয় ছিল। আমি যখন বড় হলাম তখন আমি জাতীয় শিল্প সংরক্ষণের জন্য স্কলারশিপ পেলাম। আমি আমার পরিবারের প্রথম ব্যক্তি ছিলাম যে বিশ্ববিদ্যালয়ে পা রেখেছিল। রোহান কোনো বাধা ছাড়াই শুনছিল, প্রতিটি শব্দে মোহিত হয়ে থাকার সময়। তারা আমাকে বলেছিল যে আমার মধ্যে বিশেষ কিছু আছে, শুধু কৌশল নয়, বরং এমন কিছু যা শেখানো যায় না। আমাকে শাস্ত্রীয় সঙ্গীতের আন্তর্জাতিক উৎসবের প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেওয়া হয়েছিল। এটা ছিল আমার জীবন এবং আমার পরিবারের জীবন বদলে দেওয়ার এক সুযোগ। এটা প্রমাণ করার সুযোগ যে একজন সূত্রধরের মেয়ে তার প্রতিভা দিয়ে যে কোনো জায়গায় পৌঁছতে পারে। আর কি হল? রোহান জিজ্ঞেস করল, কারণ মালতীর চোখের যন্ত্রণা এটা স্পষ্ট করে দিচ্ছিল যে গল্পের কোনো সুখদায়ক শেষ ছিল না। আমি সেবাস্টিয়ানের সাথে দেখা করলাম, মালতী বলল, এবং সেই নামটি উচ্চারণ করার সময় তার কণ্ঠস্বর আরও নরম এবং দুর্বল হয়ে এলো, যেন সেই নামটি একটি প্রাচীন সুর। সে একজন লুথিয়ার ছিল। সে হাতে তৈরি বাদ্যযন্ত্র বানাত। আমাদের দেখা হয়েছিল তখন যখন সে সেই গিটারটি বানিয়েছিল যা আমাকে উৎসবে বাজাতে হতো। গিটার তৈরি শেষ হওয়ার আগেই আমরা একে অপরের প্রেমে পড়ে গিয়েছিলাম। বান্টি উপরের দিকে তাকাল। আমার বাবা? সে এক বিষণ্ণ হাসির সাথে ফিসফিস করে বলল, যা কোনো শিশুর জানা উচিত নয়। হ্যাঁ আমার প্রিয়, তোমার বাবা। মালতী তার ছেলের মাথায় হাত বুলিয়ে নিশ্চিত করল। আমরা উৎসবের ঠিক পরেই বিয়ে করে নিয়েছিলাম। আমি বাজানো চালিয়ে যাচ্ছিলাম, সে গিটার বানাতে থাকত। আমরা খুশি ছিলাম। আমাদের কাছে বেশি টাকা ছিল না, কিন্তু আমাদের কাছে সঙ্গীত ছিল, এবং আমাদের জন্য সেটাই যথেষ্ট ছিল। আর গতরাতে আপনি যে গিটারটি বাজালেন, রোহান ঘটনার টুকরোগুলো মেলাতে শুরু করল। ওটা সেবাস্টিয়ানের তৈরি শেষ গিটার ছিল, মালতী উত্তর দিল, এবং তার কণ্ঠস্বর অবশেষে ভেঙে গেল। এটা দুর্ঘটনার কয়েক সপ্তাহ আগে শেষ হয়েছিল। সেই দিন সে সব সময়ের মতো তাড়াতাড়ি কর্মশালায় চলে গিয়েছিল। আমি কখনো কল্পনা করিনি যে আমি তাকে শেষবারের মতো জীবিত দেখব। যখন আমাকে এটা জানানোর জন্য ডাকা হলো যে ছাদ ধসে পড়েছে, তখন আমার মনে হলো যেন পৃথিবী দুই টুকরো হয়ে ভেঙে গেছে। সেবাস্টিয়ান সময় মতো বাইরে বেরিয়ে আসতে পারল না, এবং তার সাথে সবকিছু চলে গেল। আমি মাসের পর মাস বাজাতে পারিনি। যখনই আমি গিটার হাতে নিতাম, আমার তার উপস্থিতি এত তীব্রভাবে অনুভূত হতো যে আমি শ্বাস নিতে পারতাম না। আমি একাডেমি ছেড়ে দিলাম, সঙ্গীত ছেড়ে দিলাম, সব কিছু ছেড়ে দিলাম। শুধু বান্টি আর সেবাস্টিয়ানের কাছে করা প্রতিশ্রুতি বাকি ছিল যে আমাদের ছেলে কখনো ক্ষুধার্ত থাকবে না। তাই আপনি পরিচ্ছন্নতার কাজ শুরু করলেন, রোহান বলল। প্রশ্ন হিসেবে নয়, বরং এক উপলব্ধির মতো যা তার বুকে আঘাত করল। বিল পরিশোধ করার জন্য কেউ গিটার বাদককে কাজে রাখে না, জনাব মালহোত্রা। কিন্তু সব বাড়িরই এমন কাউকে প্রয়োজন হয় যারা বাড়ি পরিষ্কার রাখবে। তাই আমি সেবাস্টিয়ানের গিটারটি তার কেসে রেখে দিলাম এবং ঝাড়ু ব্যবহার করতে শিখে নিলাম। আর প্রতি রাতে যখন বান্টি ঘুমিয়ে পড়ত, আমি গিটার বের করতাম এবং নিঃশব্দে বাজাতাম, শুধু এটা অনুভব করার জন্য যে সে এখনো কাছেই আছে। রোহানকে তার দৃষ্টি সরিয়ে নিতে হলো, কারণ তার চোখ সেই অশ্রুতে ভরে গিয়েছিল যা সে দেখাতে চাইছিল না। মালতীর গল্প এমন এক ক্ষত খুলে দিয়েছিল যা সে নিজেও বয়ে বেড়াচ্ছিল। সেই ব্যক্তির ক্ষত যে সেই মহিলাকে হারিয়েছিল যাকে সে ভালোবাসত এবং সামনে এগোতে জানত না। প্রতিদিন স্কুলের পর সে এখানে আসুক আর ঈশার সাথে খেলুক,
আপনি গিটার বাজান, যা আপনারা গতরাতে করেছিলেন। প্রতিদিন জনাব মালহোত্রা, আমার মায়ের চিন্তা আমি করব। রোহান গাসপার মদিনার বার্তাটি ৩ বার পড়ল। এর আগে সে তাকে ফোন করার জন্য নিজের ফোন হাতে নিল। যখন সে নম্বরটি ডায়াল করছিল তখন তার আঙুল কাঁপছিল এবং প্রতিটি সেকেন্ড কোনো সাড়া ছাড়া এক অনন্তকালের মতো মনে হচ্ছিল। যখন অবশেষে গাসপার উত্তর দিল তখন তার গলায় সেই গম্ভীর সুর ছিল যা সে কেবল তখনই ব্যবহার করত যখন খবর গুরুতর হতো। জনাব মালহোত্রা, আমি আপনার কথা মতো প্রাথমিক খোঁজখবর করেছি। পাবলিক রেকর্ড, ডিজিটাল ফাইল, প্রেস নোট যা আমি পেয়েছি তা অপ্রত্যাশিত ছিল। রোহান ফোল্ডারটি খুলল। প্রথম কয়েক পাতা ছিল সাংস্কৃতিক সংবাদপত্র এবং ম্যাগাজিনের ডিজিটাল কাটিং, যা অনেক বছর আগের। সেগুলোর সবগুলোতে মালতী বর্মার নাম ছিল, যা জাতীয় শিল্প সংরক্ষণের সাথে যুক্ত ছিল, কিন্তু কোনো সাধারণ ছাত্রী হিসেবে নয়। মালতী বর্মাকে তার সময়ের অন্যতম প্রতিভাবান গিটারবাদক হিসেবে বিবেচনা করা হতো। গাসপার বুঝিয়ে বলল, যখন রোহানের চোখ প্রতিটি শব্দের সাথে বড় হয়ে যাচ্ছিল। তিনি পড়াশোনা শেষ করার আগেই ৩টি জাতীয় পুরস্কার জিতেছিলেন। তাকে ভিয়েনায় আন্তর্জাতিক সঙ্গীত উৎসবে দেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করা হয়েছিল। সংবাদ মাধ্যম তাকে তারের কণ্ঠ বলত। সকল বিশেষজ্ঞদের মতে তিনি এমন একজন শিল্পী ছিলেন যিনি আমাদের মহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাস বদলে দিতে যাচ্ছিলেন। আর কি হল? রোহান জিজ্ঞেস করল, যদিও সে আজ সকালে লাইব্রেরিতে হওয়া কথোপকথনের কারণে আগেই উত্তরের কিছুটা অংশ জানত। ওখানেই বিষয়গুলো জটিল হয়ে যায়। গাসপার ফোল্ডারের পরের অংশে গিয়ে বলল, মালতীর স্বামী সেবাস্টিয়ান বর্মা একজন লুথিয়ার ছিলেন, একজন বিখ্যাত কারিগর যিনি পেশাদার সঙ্গীত শিল্পীদের জন্য বাদ্যযন্ত্র তৈরি করতেন। কিন্তু মালতী আপনাকে সম্ভবত যা বলেনি তা হল তাঁর মৃত্যু আসলে কিভাবে হয়েছিল। রোহান পড়া বন্ধ করে দিল এবং সরাসরি তার সহকারীর চোখের দিকে তাকাল। সেবাস্টিয়ান বর্মা একটি শিল্প ভবনের ভেতরে পরিচালিত একটি কর্মশালায় বাদ্যযন্ত্র বানাতেন। সেই ভবনটি একটি ব্যবসায়িক গ্রুপের মালিকানাধীন ছিল, যারা বছরের পর বছর ধরে কাঠামোগত সমস্যা এবং নিরাপত্তার অভাব সংক্রান্ত সতর্কতা উপেক্ষা করেছিল। একদিন কর্মশালার ছাদের একটি অংশ ধসে পড়ে। সেবাস্টিয়ান একমাত্র কর্মচারী ছিলেন যিনি সময় মতো বাইরে বেরিয়ে আসতে পারেননি। হে ভগবান! রোহান বিড়বিড় করে বলল। কিন্তু এটাই সব নয় জনাব। মালতী ভবনের মালিক কোম্পানির বিরুদ্ধে মামলা করার চেষ্টা করেছিলেন। তিনি নিজের সামান্য সঞ্চয় থেকে একজন আইনজীবী নিয়োগ করেছিলেন, কিন্তু কোম্পানির কাছে এক শক্তিশালী আইনি দল ছিল যারা মামলাটি আদালতে আসার আগেই পিষে দিয়েছিল। শুধু যে তিনি কোনো ক্ষতিপূরণ পাননি তাই নয়, বরং আইনি খরচ তাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। তিনি নিজের অ্যাপার্টমেন্ট হারিয়েছিলেন, নিজের সঞ্চয় হারিয়েছিলেন, সব কিছু হারিয়েছিলেন, এবং কোম্পানি কখনো দায়িত্ব নেয়নি। রোহানের মনে হল যেন প্রতিটি তথ্য তার বুকে আগের চেয়েও জোরে আঘাত করছে, কিন্তু গাসপার এরপর যা বলল তা তার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দিল। জনাব, আমি সেই শিল্প ভবনের মালিক কোম্পানির তদন্ত করেছি। সেই গ্রুপটি যারা নিরাপত্তা সতর্কতা উপেক্ষা করেছিল, যারা সেবাস্টিয়ান বর্মাকে মরতে দিয়েছিল এবং তারপর তার বিধবাকে আইনিভাবে পিষে ফেলেছিল যাতে এক পয়সাও ক্ষতিপূরণ দিতে না হয়। গাসপার একটু থামল, যা এক অনন্তকাল মনে হল। সেই ভবনটি মালহোত্রা ইনভেস্টমেন্টসের ছিল, সেই কোম্পানি যা আপনার বাবা প্রতিষ্ঠা করেছিলেন এবং যা আপনার মা সেই বছরগুলোতে পরিচালনা করছিলেন যখন আপনি বিশেষভাবে হোটেল ব্যবসার উপর মনোযোগ দিচ্ছিলেন। রোহান পুরোপুরি অচল হয়ে গেল। তার মস্তিষ্ক তথ্যগুলো প্রসেস করার চেষ্টা করছিল, কিন্তু মনে হচ্ছিল যেন গাসপারের শব্দগুলো এমন এক ভাষায় লেখা যা সে হঠাৎ বুঝতে পারছে না। আপনি আমাকে বলছেন যে আমার বাবার কোম্পানি মালতীর স্বামীর মৃত্যুর জন্য দায়ী? আমি আপনাকে বলছি যে মালহোত্রা ইনভেস্টমেন্টস সেই ভবনের মালিক ছিল যেখানে সেবাস্টিয়ান বর্মার মৃত্যু হয়েছিল, এবং সেই আইনি দলকে কেবল একজন ব্যক্তির মাধ্যমে নিয়োগ এবং নির্দেশিত করা হয়েছিল। কে? শ্রীমতী গ্রাসিয়া মালহোত্রা, আপনার মা। সেই মুহূর্তে রোহানের জন্য পৃথিবী ঘোরা বন্ধ হয়ে গেল। তার স্টাডি রুমের দেয়ালগুলো তার চারপাশ থেকে বন্ধ হয়ে আসছে বলে মনে হলো, যখন তার মস্তিষ্ক এক ভয়াবহ ধাঁধার টুকরোগুলোকে মেলাতে মরিয়া হয়ে চেষ্টা করছিল। তার মা মালতীকে কয়েক সপ্তাহ আগে কাজে রেখেছিলেন। তার মা যিনি এখন তাকে এত মরিয়া হয়ে বের করে দিতে চাইছেন। তার মা যিনি সেই মহিলার জীবন আগেই ধ্বংস করে দিয়েছিলেন, কাউকে কিছু না জানিয়ে। মালতী কি জানে? রোহান ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করল। সে কি জানে যে সে সেই পরিবারের বাড়িতে কাজ করছে যারা তার জীবন থচনচ করে দিয়েছে? আমি সেটা নিশ্চিত করতে পারিনি জনাব, কিন্তু আরও কিছু আছে। গাসপার ফোল্ডারের শেষ পাতাটি বের করল। এটি একটি হাসপাতালের রেকর্ডের কপি। আপনার স্ত্রী শ্রীমতী ক্যারোলিনা মালহোত্রা তার মৃত্যুর আগে আশা কি ঘাটি ক্লিনিকে ভর্তি ছিলেন। তার শেষ কয়েক সপ্তাহের সময় একজন স্বেচ্ছাসেবক নিয়মিত তার সাথে দেখা করতে আসতেন, যিনি তার সাথে থাকতেন এবং তার কষ্ট কমানোর জন্য গিটার বাজাতেন। সেই স্বেচ্ছাসেবক ভিজিটর রেজিস্টারে তার পুরো নাম সহ স্বাক্ষর করেছিলেন। রোহান কাঁপতে কাঁপতে সেই কাগজটি নিল এবং তাতে লেখা ভিজিটর লাইনে নাম পড়ল মালতী বর্মা। কাগজটি তার হাত থেকে পিছলে মেঝেতে পড়ে গেল।
যখন রোহান নিজের চেয়ারে ভেঙে পড়ল। সেই সত্যের বোঝা বইতে সে অক্ষম ছিল, যা তার জীবনকে দুটি অসঙ্গত অংশে ভেঙে দিয়েছিল। জানার আগে এবং জানার পরে, যে মহিলা তার ঘর পরিষ্কার করেছে সে তার মৃতপ্রায় স্ত্রীকে সান্ত্বনা দিয়েছিল। যে মহিলার জীবন তার মা থচনচ করে দিয়েছিল, সেই মহিলাই ক্যারোলিনার বিছানার পাশে গিটার বাজিয়ে শেষ কয়েক সপ্তাহ কাটিয়েছিল, যাতে সে একা মরার ভয় অনুভব না করে। এবং তাদের কেউ কখনো জানত না যে অন্যজন কে ছিল। রোহান সেই রাতে ঘুমাল না। যখনই সে চোখ বন্ধ করল, গাসপারের দেওয়া তথ্যগুলো তার মাথায় এক ভয়াবহ সিনেমার মতো চলতে লাগল, যা সে বন্ধ করতে পারছিল না। তার মা মালতীর জীবন ধ্বংস করে দিয়েছিলেন। তার স্ত্রী ক্যারোলিনাকে মালতী তার শেষ দিনগুলোতে সান্ত্বনা দিয়েছিল, এবং এখন সেই মহিলাই মালহোত্রা বাংলোর মেঝে পরিষ্কার করছিল, এটা না জেনে যে সে সেই লোকদের সাথে এক ছাদের নিচে ঘুমাচ্ছে যারা তার ট্র্যাজেডির জন্য দায়ী। অথবা হয়তো সে জানত। সেই সম্ভাবনা তাকে সবচেয়ে বেশি বিচলিত করছিল। যদি মালতী জেনে শুনে এই কাজ খুঁজে থাকে, যদি এই সব প্রতিশোধের এক সাবধানতার সাথে তৈরি করা পরিকল্পনার অংশ হয়, যদি গিটার, ঈশার সাথে খেলা, বান্টির সাথে যোগাযোগ সবকিছু এক সুপরিকল্পিত প্রতিশোধের অংশ হয়। কিন্তু তারপর রোহানের লাইব্রেরিতে মালতীর সেই চোখের কথা মনে পড়ল, যখন সে সেবাস্টিয়ানের কথা বলেছিল। তার মনে পড়ল মালতীর কণ্ঠস্বর কাঁপছিল, যেভাবে তার ছেলে তাকে প্রশংসা এবং উদ্বেগের মিশ্রণ নিয়ে দেখেছিল। কেউ এত কষ্টের অভিনয় করতে পারে না, কেউ এ ধরনের সত্য বানাতে পারে না। পরের দিন সকালে রোহান এমন এক সিদ্ধান্ত নিল যা তাকে ভয়ে আচ্ছন্ন করে দিল, কিন্তু সে জানত এটা জরুরি। সে মালতীর সাথে কথা বলবে এবং তাকে সেই সব কিছু জানাবে যা সে আবিষ্কার করেছে। সে সেই রহস্যের ভার বহন করে তার চোখের দিকে আর তাকাতে পারছিল না। কিন্তু এর আগে যে সে তাকে খুঁজে পায়, এমন কিছু ঘটল যা দিনের পুরো গতিপথ বদলে দিল। ঈশা গুনগুন করতে করতে জেগে উঠল। রোহান বারান্দায় ছিল যখন সে তার মেয়ের ঘর থেকে আসা সুর শুনতে পেল। সে নিজের বুকের ওপর হাত রেখে দাঁড়িয়ে পড়ল। কয়েকদিনের মধ্যে দ্বিতীয়বার এমন এক আওয়াজে সে অবাক হয়ে গেল, যা সে অসম্ভব মনে করত। সে আধখোলা দরজার কাছে গেল এবং ঈশাকে দেখল। বিছানায় বসে সে তার খালি পা দোলাচ্ছিল, সেই একই সুর গুনগুন করছিল যা মালতী সেই প্রথম রাতে গিটারে বাজিয়েছিল। বাবা! ঈশা তাকে দরজায় দেখে বলল। আজ বান্টি আসছে। রোহান তার মেয়ের বিছানার কাছে হাঁটু গেড়ে বসে পড়ল এবং তার চুলে হাত বুলিয়ে দিল। হ্যাঁ আমার জান, আজ বান্টি আসছে। আমি চাই সে আমাকে আরও ভালো নাচ শেখাক। সে না পড়ে অনেকগুলো পাক খেতে পারে। রোহানের চোখ ভিজে এলো। তার মেয়ে পরিকল্পনা করছিল, ইচ্ছা প্রকাশ করছিল, ভবিষ্যতের দিকে তাকাচ্ছিল। এমন সব বিষয় যা সেরা বিশেষজ্ঞরা বছরের পর বছর চেষ্টা করেও ফল পাননি। সে সিদ্ধান্ত নিল যে মালতীর সাথে কথা বলার আগে তার পেশাদার মতামতের প্রয়োজন। সে ডক্টর এমিলিও স্যান্টোভালকে ফোন করল, সেই শিশুরোগ বিশেষজ্ঞ যিনি ক্যারোলিনার মৃত্যুর পর থেকে ঈশার চিকিৎসা করছিলেন। ডক্টর স্যান্টোভাল একজন মৃদুভাষী এবং গভীর দৃষ্টিসম্পন্ন ব্যক্তি ছিলেন, যিনি নিজের জীবন শিশুদের অদৃশ্য ক্ষত সারিয়ে তোলার জন্য উৎসর্গ করেছিলেন। আপনি আমাকে যা বলছেন তা অসাধারণ, জনাব মালহোত্রা। ডক্টর স্যান্টোভাল রোহানের বলা সব কথা শোনার পর বললেন, ঈশা এক আবেগীয় উন্নতি অনুভব করেছে, যাকে আমি অসাধারণ বলবো। সে কেবল ইতিবাচক আবেগ প্রকাশ করার ক্ষমতাই ফিরে পায়নি, বরং সে নতুন আবেগীয় সম্পর্ক গড়ে তুলছে, এমন কিছু যা কয়েক সপ্তাহ আগে পুরোপুরি অসম্ভব মনে হচ্ছিল। আর এটা কিভাবে সম্ভব যে একটি বাচ্চা এবং একটি গিটার সেটা অর্জন করতে পারল যা বছরের পর বছর থেরাপি করতে পারেনি? কারণ শিশুরা যন্ত্রণার বিশ্লেষণ করে না, জনাব মালহোত্রা। শিশুরা কেবল সেটা অনুভব করে। আর যখন ঈশা আরেকজন শিশুকে পেল যে একই ক্ষত বহন করছিল, তখন এমন কিছু ঘটল যাকে আমরা মনোবিজ্ঞানে ইমোশনাল আইডেন্টিফিকেশন বলি। বান্টি ঈশাকে সারিয়ে তোলার চেষ্টা করছিল না, সে শুধু তাকে দেখিয়েছিল যে সে একা নয়, এবং এটা তার জন্য প্রথমবারের মতো এই সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট ছিল যে আবার অনুভব করা সার্থক। ডাক্তার, আমাকে আপনাকে বাংলোতে ডাকতে হবে, আমাকে ঈশার মূল্যায়ন করতে হবে, এবং আমাকে ঠিক করে বলুন যে আমাদের এই উন্নতি নষ্ট না করার জন্য কি করা উচিত। আমি আজ বিকেলে সেখানে পৌঁছে যাব, ডক্টর স্যান্টোভাল নিশ্চিত করলেন। কিন্তু যখন রোহান থেরাপিস্টের আসার ব্যবস্থা করছিল, বাংলোর অন্য কোণে কিছু কম মহৎ কাজ হচ্ছিল। লুসিয়ানা ফনসেকা রাতভর জাতীয় শিল্প সংরক্ষণ থেকে আটকে দেওয়া চিঠিখানা নিয়ে পড়াশোনা করেছিল। সেই চিঠির বিষয়বস্তু এমন এক বোমা ছিল যা মালতীকে ধ্বংস করতে পারত অথবা তাকে উপরে তুলে দিতে পারত। এটা নির্ভর করছিল যে কে এটা বিস্ফোরণ ঘটায় এবং কি উদ্দেশ্যে। চিঠিতে মালতীকে জানানো হয়েছিল যে একাডেমি প্রাক্তন প্রতিভাবান ছাত্রদের জন্য একটি বিশেষ পুনরায় একীভূতকরণ কর্মসূচি শুরু করেছে, যারা অস্বাভাবিক পরিস্থিতির কারণে তাদের পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন। এই কর্মসূচিতে পূর্ণ স্কলারশিপ, আন্তর্জাতিক শিক্ষকদের সান্নিধ্য এবং সঙ্গীত জীবন ঠিক সেই জায়গা থেকে শুরু করার সম্ভাবনা ছিল যেখানে সে ছেড়েছিল। একাডেমি কেবল মালতী বর্মার কথা মনেই ছিল না, বরং তারা সক্রিয়ভাবে তাকে খুঁজছিল, কারণ তাদের একজন প্রাক্তন অধ্যাপক
নিজের জন্মের হারিয়ে যাওয়া প্রতিভাদের ফিরিয়ে আনার জন্য এক অভিযান শুরু করেছিলেন। লুসিয়ানার সাথে সাথে এই তথ্যের শক্তি বুঝতে পারল। যদি মালতী সেই চিঠি পায়, তবে তার কাছে মালহোত্রা বাংলো থেকে দূরে নিজের জীবন পুনর্গঠন করার সুযোগ থাকবে। সে চলে যাবে, বান্টিকে নিয়ে যাবে এবং ঈশা সেই একমাত্র বন্ধন হারিয়ে ফেলবে যা তাকে আবার হাসতে শিখিয়েছিল। রোহান মালতীর বিরুদ্ধে তাদের ছেড়ে যাওয়ার অভিযোগ করবে এবং সবকিছু আগের মতো হয়ে যাবে। কিন্তু লুসিয়ানা কেবল মালতীর চলে যাওয়া চায়নি। সে চেয়েছিল সে যেন অপমানিত এবং লজ্জিত হয়ে যায়, এমন একজন হিসেবে চিহ্নিত হোক যাকে আর কখনো বিশ্বাস করা যায় না। কারণ লুসিয়ানা দেখেছিল রোহান মালতীকে কিভাবে দেখছিল এবং সে সেই দৃষ্টি চিনত। ওটা সেই দৃষ্টি ছিল যার জন্য সে বছরের পর বছর রোহান তার দিকে তাকাবে বলে আশা করেছিল। তাই লুসিয়ানা একটি পরিকল্পনা করল। একটি পরিকল্পনা যা সে সেই সকালে শ্রীমতী গ্রাসিয়ার কাছে পেশ করল যখন তারা পেছনের বাগানে চা খাচ্ছিলেন। আমরা চিঠি দেব না, লুসিয়ানা এমন নিখুঁতভাবে বুঝিয়ে বলল যেন সে প্রতিটি খুঁটিনাটি খতিয়ে দেখেছে। কিন্তু আমরা এর ব্যবহার করব। আমরা এমন দেখাব যে মালতী এই বাড়িতে নিজের অবস্থানের ব্যবহার ব্যক্তিগত লাভের জন্য করছিল, যে সে রোহানের বিশ্বাস অর্জনের জন্য জেনে শুনে ঈশার সাথে যোগাযোগ করেছে এবং সঙ্গীতের দুনিয়ায় ফিরে যাওয়ার জন্য যোগাযোগ পাওয়ার চেষ্টা করেছে। শ্রীমতী গ্রাসিয়া মন দিয়ে শুনছিলেন এবং তার চোখে এমন কিছু একটা জ্বলছিল যা লুসিয়ানা সম্মতি হিসেবে ধরে নিল। কিন্তু সত্যি কথা হল, শ্রীমতী গ্রাসিয়ার মাথায় আরও অনেক জটিল এবং অন্ধকার হিসেব নিকেশ চলছিল। তিনি কেবল নিজের ঘরকে এমন এক কাজের মেয়ের থেকে বাঁচাতে চাননি যে তার সীমা অতিক্রম করেছে। তার মালতীকে অদৃশ্য করে দেওয়ার প্রয়োজন ছিল। এর আগে যে কেউ মালহোত্রা ইনভেস্টমেন্ট এবং সেবাস্টিয়ান বর্মার মৃত্যুর মধ্যে যোগসূত্র খুঁজে পায়। কারণ যদি রোহান সেই সত্য জেনে যায়, তবে সে কেবল তার ছেলেকে চিরতরে হারিয়ে ফেলবে তাই নয়, বরং পুরো পারিবারিক সাম্রাজ্য লোক দেখানো ভণ্ডামি, মিথ্যে এবং ষড়যন্ত্রমূলক নীরবতার তলায় চাপা পড়ে যাবে। এটা করো। শ্রীমতী গ্রাসিয়া সেই শীতলতার সাথে বললেন যেন কোনো সাজায় স্বাক্ষর করছেন। কিন্তু এটা পরিষ্কার রেখো, আমি কোনো হাঙ্গামা চাই না। সেই বিকেলে যখন ডক্টর স্যান্টোভ্যাল লাইব্রেরিতে ঈশার মূল্যায়ন করছিলেন, লুসিয়ানা তার পরিকল্পনার প্রথম ধাপ কার্যকর করল। সে অপেক্ষা করল যতক্ষণ না মালতী বাংলোর পশ্চিম দিকের অংশ পরিষ্কার করছিল এবং নিঃশব্দে সেই ছোট ঘরে ঢুকে পড়ল যেখানে কাজের লোকেরা কাজের সময় তাদের জিনিসপত্র রাখত। সেখানে সে তা খুঁজে পেল যা সে খুঁজছিল, সেবাস্টিয়ানের গিটারের কেস। লুসিয়ানা সাবধানে কেসটি খুলল এবং তাতে এমন একটি জিনিস রাখল যা মালতীর জগৎ ভেঙে তছনছ করে দেবে। শ্রীমতী গ্রাসিয়ার একটি হীরের কাকন, একটি প্রাচীন পারিবারিক অমূল্য বস্তু, এমন কিছু যা হারিয়ে গেলে তাৎক্ষণিক তদন্ত শুরু হবে এবং একজন কাজের মেয়ের জিনিসের মধ্যে সেটা পাওয়া গেলে যে কোনো সন্দেহ দূর হয়ে যাবে। সে কেসটি বন্ধ করে দিল, সেটা ঠিক সেভাবেই রেখে দিল যেভাবে সে পেয়েছিল এবং সেই গোপনীয়তার সাথে বেরিয়ে এলো যেভাবে সে ঢুকেছিল। কাকনটি সেই রাতেই হারিয়ে যাওয়ার কথা জানানো হবে। তল্লাশি শেষ পর্যন্ত মালতীর জিনিসের কাছে নিয়ে যাবে এবং যখন তারা রোহানের সামনে সেই কেস খুলবে, তখন মালতীকে বাঁচানোর মতো কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে না। এদিকে লাইব্রেরিতে ডক্টর স্যান্টোভাল ঈশার মূল্যায়ন এমন ফলাফলের সাথে শেষ করছিলেন যা রোহানকে নির্বাক করে দিল। আপনার মেয়ে এক আবেগীয় উন্নতি অনুভব করেছে যাকে আমি অসাধারণ বলব। ডাক্তার নিজের নোটসগুলোর দিকে বিস্ময়ের সাথে তাকিয়ে বললেন। সে কেবল ইতিবাচক আবেগ প্রকাশ করার ক্ষমতাই ফিরে পায়নি, বরং সে নতুন আবেগীয় বন্ধন গড়ে তুলছে, এমন কিছু যা কয়েক সপ্তাহ আগে পুরোপুরি অসম্ভব মনে হচ্ছিল। আর আপনি আমাকে কি পরামর্শ দেন ডাক্তার? কোনো কিছু বদলাবেন না। ঈশার বান্টি আর মালতীর সঙ্গীতের সাথে যোগসূত্র এমন এক স্তরে নিরাময়কারী যা বিজ্ঞান এখন কেবল বুঝতে শুরু করেছে। এখন এই বন্ধনকে বাধা দেওয়া হবে এমন একটি চারাগাছকে উপড়ে ফেলার মতো যা বছরের পর বছর খরা চলার পর সবেমাত্র অঙ্কুরিত হয়েছে। রোহান মাথা নাড়ল এবং সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নিল যে তার মা না, লুসিয়ানা না, পৃথিবীর আর কেউ ঈশাকে সেই সব মানুষদের থেকে আলাদা করতে পারবে না যারা তাকে জীবন ফিরিয়ে দিয়েছে। কিন্তু জীবনের নিজের জেদ প্রমাণ করার এক নিষ্ঠুর পথ থাকে, ঠিক সেই সময় যখন আমরা নিজেদের সবচেয়ে শক্তিশালী মনে করি। সেই রাতে মালতীর নিজের বাচ্চার সাথে বাড়ি যাওয়ার প্রস্তুতির পরেই শ্রীমতী গ্রাসিয়ার গলার আওয়াজ পুরো বাংলোতে প্রতিধ্বনিত হয়ে উঠল, যেন এক অ্যালার্ম যা রক্তকে জমিয়ে দেয়। আমার কাকন, আমার মায়ের কাকন হারিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই পুরো বাংলো তোলপাড় হয়ে উঠল। শ্রীমতী গ্রাসিয়া প্রতিটি ঘর, প্রতিটি কোণ, প্রতিটি জিনিস তল্লাশি করার দাবি জানালেন। লুসিয়ানা সন্দেহজনক দক্ষতার সাথে তল্লাশির নেতৃত্ব দিচ্ছিল। কর্মীদের সেই দিকের ঘরে সুকৌশলে নির্দেশিত করছিল যেখানে মালতী নিজের জিনিসপত্র রাখত। রোহান সেই দৃশ্য দেখছিল। তার পেটে এক খারাপ অনুভূতি মোচড় দিচ্ছিল। কিছু একটা মিল ছিল না। তার মা সেই কাকন শত শতবার পড়েছেন এবং কখনো হারাননি। এটা এখনই কেন?
কিন্তু সে কিছু করার আগেই তল্লাশিতে অংশগ্রহণকারী কর্মীদের একজন অস্বস্তির সাথে লুসিয়ানার কাছে এলো। মিস ফনসেকা, আমরা শ্রীমতী বর্মার ঘরে কিছু পেয়েছি। বাংলোতে যে নীরবতা নেমে এলো তা ছিল কবরের মতো। সবার চোখ মালতীর দিকে ঘুরে গেল, যে বান্টির হাত ধরে প্রধান দরজার কাছে দাঁড়িয়েছিল, বাড়ি যাওয়ার জন্য তৈরি। তার মুখে পুরোপুরি বিভ্রান্তি ফুটে উঠেছিল, এমন একজন মানুষের বিভ্রান্তি যে বুঝতে পারছে না হঠাৎ সবাই তার দিকে এমনভাবে কেন তাকাচ্ছে, যেন সে এক ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। লুসিয়ানা মালতীর ঘরের দিকে এগিয়ে গেল এবং খোলা গিটার কেস ধরে ফিরে এলো। ভেতরে বসার ঘরের আলোয় ঝকঝক করছিল এক নীরব অভিযোগের মতো শ্রীমতী গ্রাসিয়ার হীরের কাকন। না, মালতী ফিসফিস করে বলল, মাথা নাড়তে নাড়তে, যেমন সে এক পা পিছিয়ে গেল। এটো সম্ভব নয়, আমি কখনো। প্রমাণ নিজেই কথা বলছে, শ্রীমতী গ্রাসিয়া এমন শীতলতার সাথে বললেন যা সূর্যকেও জমিয়ে দিতে পারে। রোহান সেই দৃশ্য দেখছিল, তার মস্তিষ্ক প্রতি সেকেন্ডে 1000 সম্ভাবনা প্রসেস করছিল। সেবাস্টিয়ানের গিটার, তারা কাকনটিকে সেবাস্টিয়ানের গিটারের ভেতর রেখেছিল, কোনো ব্যাগে নয়, কোনো ড্রয়ারে নয়, বরং মালতীর কাছে থাকা সবচেয়ে পবিত্র বস্তুর ভেতরে। আর এটাই মাথায় ঢুকছিল না, কারণ যে কেউ কোনো চুরি করা জিনিস লুকায়, সে সেটা সেই একমাত্র জায়গায় রাখে না যা সে জানে যে সে নিজের জীবনের মতো রক্ষা করে। কেউ সেই কাকন ওখানে রেখেছিল, কেউ যে ঠিকমতো জানত সেই গিটার মালতীর জন্য কি গুরুত্ব বহন করত, এবং সে সেই জায়গায় বেছে নিয়েছিল যাতে অভিযোগ আরও বিনাশকারী এবং আরও ব্যক্তিগত এবং আরও সন্দেহাতীত হতে পারে। আর যখন রোহান সেই সিদ্ধান্তে পৌঁছাল, তখন ছোট বান্টি তার মায়ের হাত ছেড়ে দিল, এক পা এগিয়ে এলো এবং কাঁপানো কিন্তু দৃঢ় গলায়, এক শিশুর মতো যে অন্যায় দেখে চুপ করে থাকতে পারছিল না, এমন কিছু বলল যা সবাইকে সেখানে থমকে দিল। আমার মা কখনো সেই গিটারের ভেতর কিছু রাখবেন না। ওই গিটার আমার বাবার, ওটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। যদি কেউ ওটা ওখানে রেখে থাকে, তবে সে এমন কেউ যে আমার মাকে আঘাত করতে চেয়েছে। আর আমি জানি এই বাড়িতে এমন লোক আছে যারা আমাদের এখানে চায় না। বান্টির চোখ কাউকে নির্দিষ্ট করে ইঙ্গিত না করেই বসার ঘরে এমন এক স্পষ্টতার সাথে ঘুরল যা শ্রীমতী গ্রাসিয়াকেও নাড়িয়ে দিল। আর লুসিয়ানা প্রথমবার থেকে যখন সে তার একদম নিখুঁত পরিকল্পনা করেছিল, এমন কিছু অনুভব করল যা সে আশা করেনি, ভয়। একটি শিশুর ভয় যে সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা বলেছিল। এজন্য নয় যে তার কাছে প্রমাণ ছিল, বরং এই কারণে যে সে ওটা এত অটুট বিশ্বাসের সাথে বলেছিল যে কেউ জানুক না জানুক, পৃথিবীতে একজন সন্তান নিজের বাবার হৃদয়কে নিজের মায়ের চেয়ে ভালো আর কাউকে দিয়ে জানতে পারে না। বান্টির শব্দগুলো বসার ঘরের বাতাসে এক রায়ের মতো ভাসছিল, যা কেউ স্পর্শ করা সাহস করছিল না। রোহান সেই শিশুটিকে সেই শ্রদ্ধার সাথে দেখল যা তার বুকে যন্ত্রণা দিচ্ছিল, কারণ সেই ছোট্ট শিশুটি সেটাই করেছিল যা এই বাংলোর কোনো প্রাপ্তবয়স্ক করা সাহস করেনি, কোনো ভনিতা বা হিসেব ছাড়া সত্যি বলা। কিন্তু শ্রীমতী গ্রাসিয়া এমন একজন মহিলা ছিলেন না যিনি একটি বাচ্চার কথায় টলে যেতেন। কতই না স্পর্শকাতর। তিনি সেই বরফ শীতল হাসির সাথে বললেন যা তিনি তখন ব্যবহার করতেন যখন তিনি বিপদে পড়তেন, কিন্তু কখনো স্বীকার করতেন না। একটি বাচ্চা তার মায়ের আত্মপক্ষ সমর্থন করছে, এটা স্বাভাবিক, এটা বোঝার মতো, কিন্তু আবেগ প্রমাণ মুছে দিতে পারে না। কাকন আপনার জিনিসের মধ্যে ছিল শ্রীমতী বর্মা, এটা একটা বাস্তব সত্য, একটি সত্য যা কেউ তৈরি করেছে। রোহান এগিয়ে গিয়ে বলল, নিজের মা আর মালতীর মাঝে এক মানব ঢালের মতো নিজেকে মাঝখানে রেখে তুমি কি এই বাড়িতে কাউকে মিথ্যে প্রমাণ সাজানোর অভিযোগ দিচ্ছ? শ্রীমতী গ্রাসিয়া এমন অবিশ্বাস্য ভঙ্গিতে এক ভ্রূকুচকে তাকালেন যা পুরোপুরি সাজানো ছিল। কাকে? সত্যি রোহান, আমাকে? লুসিয়ানাকে? অনুগত কর্মীদের যারা বছরের পর বছর এখানে কাজ করছে? আমি বলছি যে মালতী সেই কাকন ওখানে রাখেনি। আর তুমি কিভাবে এত নিশ্চিতভাবে বলতে পারো? তুমি তাকে কতদিন ধরে চেনো? কয়েক সপ্তাহ থেকে? আমি কয়েক দশক ধরে এই বাড়িতে থাকছি। আমি প্রতিটি বস্তু, প্রতিটি স্মৃতি, এই পরিবারের প্রতিটি অংশের দেখাশোনা করেছি। আর তুমি নিজের মায়ের চেয়ে একজন অপরিচিতার উপর বিশ্বাস করতে চাইছ? শ্রীমতী গ্রাসিয়ার শব্দগুলো এমনভাবে সাজানো ছিল যা ঠিক সেখানেই আঘাত করে যেখানে সবচেয়ে বেশি কষ্ট হয়, পারিবারিক আনুগত্যের ওপর। আর রোহান অনুভব করতে পারছিল যে সেই শব্দগুলো তার লক্ষ্যে পৌঁছে যাচ্ছে, কারণ সে যা কিছু জেনেছিল গাসপারের তথ্যের পরেও সে তো তার মাই ছিলেন, সেই মহিলা যিনি তাকে বড় করেছিলেন, যিনি তার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তগুলোতে তাকে সঙ্গী দিয়েছিলেন, যিনি এই পরিবারকে তখন সামলেছিলেন যখন তার বাবার মৃত্যু হয়েছিল। এটা দ্বিধাগ্রস্ত হওয়ার সেই মুহূর্ত ছিল যা মালতী বেঁচে থাকার জন্য নীরবতা পড়তে শেখার ব্যক্তির সংবেদনশীলতার সাথে বুঝে নিল। জনাব মালহোত্রা, মালতী এমন এক স্বরে বলল যা গোলমালের মাঝখানে এক অপ্রত্যাশিত শান্তি খুঁজে পেয়েছিল। আপনার আমার জন্য নিজের মায়ের সাথে লড়ার দরকার নেই।
আমি জানি আমি কি করেছি আর কি করিনি। আমার বিবেক পরিষ্কার। সে নিচু হল। সেবাস্টিয়ানের গিটারের কেসটি তুলল, যাতে তখনও কাকনটি ছিল, এবং সেটি ধীরে ধীরে বসার ঘরের টেবিলের ওপর রেখে দিল। তারপর সে সেবাস্টিয়ানের গিটারটি বাইরে বের করল, পৃথিবীর একমাত্র জিনিস যা তার কাছে সত্যি গুরুত্ব রাখত, এবং সেটিকে নিজের বুকের সাথে এমনভাবে জড়িয়ে ধরল যেন কোনো জীবিত মানুষকে আলিঙ্গন করছে। আপনি কাঁকন রেখে দিতে পারেন। আপনি যদি চান তবে আমার জীবনের প্রতিটি কোণ তল্লাশি করতে পারেন। আপনি কিছুই পাবেন না, কারণ সেখানে কিছুই নেই। এই বাড়ি থেকে আমি একমাত্র যে জিনিসটি নিয়ে যাচ্ছি তা হলো আমি যা নিয়ে এসেছিলাম, আমার গিটার আর আমার ছেলে। মালতী, দাঁড়াও, রোহান হাহাকার করে বলল, কিন্তু সে ততক্ষণে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। মা, আমরা কি আর ফিরে যাব না? বান্টি নিচুস্বরে জিজ্ঞেস করল। সে চলার সময় তার মার হাত ধরেছিল। মালতী কোনো উত্তর দিল না। সে উত্তর দিতে পারল না, কারণ সে যদি সেই মুহূর্তে মুখ খুলত তবে সে পুরোপুরি ভেঙে পড়ত, সেই সব মানুষের সামনে যারা তার অপমানের পরিকল্পনা করেছিল। আর এটাই ছিল এমন কিছু যা তার গর্ব, একমাত্র সম্পদ যা সে বজায় রেখেছিল, তাকে অনুমতি দিচ্ছিল না। পরের দিনগুলো ছিল মালহোত্রা বাংলোর সবচেয়ে অন্ধকার দিন। ক্যারোলিনার মৃত্যুর পর থেকে ঈশা গুনগুন করা বন্ধ করে দিল। সে কাউকে তার সাথে খেলার জন্য বলা বন্ধ করে দিল। সে বসার ঘরে যাওয়া বন্ধ করে দিল, যেখানে সে একসময় বান্টির সাথে নাচত। সে নিজেকে নিজের ঘরে বন্দি করে নিল, সেই শিশুদের মুখ দৃঢ়তার সাথে, যারা স্থির করে নেয় যে পৃথিবী তাদের অনেক বেশি আঘাত দিয়েছে, এবং নিজেকে বাঁচানোর একমাত্র উপায় হল ভেতর থেকে হারিয়ে যাওয়া। ডক্টর স্যান্টোভাল অনেকবার বাংলোতে এলেন, এবং প্রতিটি সফর একই ধ্বংসাত্মক রোগ নির্ণয়ের সাথে শেষ হল। ঈশা পিছিয়ে যাচ্ছে জনাব মালহোত্রা, এবং সে ততটাই দ্রুত পিছিয়ে যাচ্ছে যতটা দ্রুত সে সামনে এগিয়েছিল। যদি আমরা সেই উদ্দীপনা ফিরিয়ে না আনি যা তার আবেগীয় পরিবর্তনকে উৎসাহিত করেছিল, তবে আমার ভয় হয় সে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। স্থায়ী? এর ঠিক মানে কি, ডাক্তার? ডক্টর স্যান্টোভালের উত্তর দেওয়ার আগের নীরবতা ছিল সেই সবচাইতে ভয়ঙ্কর জবাব যা রোহান তার জীবনে পেয়েছিল। এর মানে হল, আমরা তাকে হারিয়ে ফেলতে পারি জনাব মালহোত্রা। শারীরিকভাবে নয়, বরং আবেগীয়ভাবে। শৈশবকালীন আবেগীয় গুটিয়ে যাওয়ার প্রক্রিয়ায় এমন একটি বিন্দু থাকে যেখান থেকে আর ফেরা সম্ভব হয় না। যদি ঈশা সেই সীমা পার করে, তবে কোনো থেরাপি, কোনো উদ্দীপনা, কোনো হস্তক্ষেপ তাকে আর ফিরিয়ে আনতে পারবে না। রোহান ডক্টর স্যান্টোভালের স্টাডি রুম থেকে কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো। তাকে মালতীকে খুঁজে বের করতেই হতো। কাল নয়, আগামী সপ্তাহে নয়, এখনই। প্রতিটি অতিবাহিত হওয়া ঘণ্টা তাকে তার মেয়েকে চিরতরে হারানোর 1 ঘণ্টা আরও কাছে নিয়ে আসছিল। কিন্তু শহরটি বিশাল ছিল, এবং মালতী ধরা দিতে চাইছিল না। রোহান তদন্তকারীদের কাজে লাগালো, রেকর্ডগুলো পরীক্ষা করল। সেই সব কমিউনিটি স্কুলগুলোতে গেল যেখানে বান্টি ভর্তি হতে পারত, আশ্রয় কেন্দ্রগুলোতে গেল, সেই সব পাড়ার অলিগলিগুলোতে খোঁজ নিল যেখানে মানুষের যাওয়ার জায়গা না থাকলে তারা যেত। কিছুই হলো না। মালতী বর্মা সেই দক্ষতার সাথে অদৃশ্য হয়ে গিয়েছিল, যেমন একজন মানুষ যে সবকিছু হারানো এবং শূন্য থেকে শুরু করা শিখে নিয়েছে। যখন রোহান মালতীকে খুঁজে বের করার জন্য নিজেকে দহন করছিল, তখন বাংলোর ভেতর কিছু একটা বদলাতে শুরু করল। পরিবেশ ভারী হয়ে এলো, যেন দেয়ালগুলো নিজেরাই জানত যে তাদের ছাদের নিচে অন্যায় হয়েছে, এবং তারা সংশোধনের দাবি জানাচ্ছিল। সেবা কর্মীরা বারান্দায় ফিসফিস করত। ডোনা মার্সিডিস পাচকটি কোনো কারণ ছাড়াই ডোনা গ্রাসিয়ার প্রিয় খাবারগুলো বানানো বন্ধ করে দিল। মালি লুসিয়ানার সাথে দেখা হওয়া এড়িয়ে চলত, যেন তার উপস্থিতি তাদের এমন কিছু অনুভব করাচ্ছিল যা তারা ভাষায় প্রকাশ করতে পারত না। আর এই ডোনা মার্সিডিসই একদিন রোহানের কাছে এমন সতর্কতার সাথে এলো, যেমন কেউ জানে যে সে যা বলতে চাচ্ছে তার বড় কোনো ফলাফল হতে পারে। জনাব রোহান, আমাকে ক্ষমা করবেন যে আমি এমন জায়গায় হস্তক্ষেপ করছি যেখানে আমার কোনো কাজ নেই, পাচকটি নিচু স্বরে বলল। এটা নিশ্চিত করে যে আর কেউ যেন শুনতে না পায়, কিন্তু আমার বিবেক আমাকে ঘুমাতে দিচ্ছে না। যে রাতে কাকনটি হারিয়েছিল, আমি পরের দিনের রুটি তৈরির জন্য রান্নাঘরে ছিলাম। রান্নাঘর থেকে সেই বারান্দাটি দেখা যায়, যা সেই ঘরের দিকে যায় যেখানে শ্রীমতী বর্মা নিজের জিনিসপত্র রাখতেন। রোহান শ্বাস নেওয়া বন্ধ করে দিল। সেই রাতে গণ্ডগোল হওয়ার অনেক আগে আমি মিস ফনসেকাকে সেই ঘরে ঢুকতে দেখেছিলাম। সে কয়েক মিনিট ভেতরে ছিল এবং খালি হাতে বাইরে বেরিয়ে এলো। সেই সময় আমি এটাকে গুরুত্ব দিইনি, কিন্তু যা হয়েছে তার পরে জনাব, মালতী সেই কাকন ওখানে রাখেনি। আমি এমন একজন মহিলার হিসেবে বলছি যে অনেক বছর ধরে এই রান্নাঘর থেকে সততা আর মিথ্যে আসতে যেতে দেখেছে। ওই মেয়েটি নির্দোষ। ডোনা মার্সিডিজের সাক্ষ্য রোহানের কাছে ধাঁধার সেই শেষ টুকরোর মতো এলো, যা সে আগে থেকেই জানত, কিন্তু তার অন্য কারোর কাছ থেকে নিশ্চিত হওয়ার প্রয়োজন ছিল। লুসিয়ানা কাকনটি রেখেছিল, তার মা এটি অনুমতি দিয়েছিলেন, এবং দুজনে মিলে ঈশাকে জীবন ফিরিয়ে দেওয়া একমাত্র মানুষটিকে
সেই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। রোহান সরাসরি তার মায়ের অফিসের দিকে গেল। সে দরজায় কড়া নাড়ল না। সে দরজাটি চওড়া করে খুলে দিল এবং দেখল শ্রীমতী গ্রাসিয়া নিজের বেসকে বসে আছেন, কাগজপত্র পরীক্ষা করছিলেন, যেন পৃথিবী তার চারপাশে ধসে পড়ছে। মা, আমাদের কথা বলতে হবে, আর এইবার তুমি আমাকে সত্যিটা বলবে। রোহান, আমি জানি না তুমি কি বিষয়ে কথা বলছো। লুসিয়ানা মালতীর জিনিসের মধ্যে কাঁকন রেখেছিল। আমার কাছে একজন সাক্ষী আছে, এবং তুমি তাকে বদনাম করার চেষ্টা করার আগে তোমার আরও কিছু জানা দরকার। আমি মালহোত্রা ইনভেস্টমেন্টস সম্পর্কে জানি। আমি সেই ধসে পড়া ভবন সম্পর্কে জানি। আমি জানি অনেক বছর আগে তুমি মালতী বর্মার সাথে কি করেছিলে, সেই বাড়িতে পা রাখারও আগে। শ্রীমতী গ্রাসিয়ার মুখ বদলে গেল, যেন কেউ কয়েক দশক ধরে পড়ে থাকা মুখোশটি ছিঁড়ে ফেলেছে। তৎক্ষণাৎ কোনো অস্বীকার ছিল না, কোনো সাজানো রাগ ছিল না। কিছু একটা অনেক বেশি বিচলিত করার মতো ছিল। নীরবতা, একটি নীরবতা যা একটি শব্দও না বলে সবকিছু স্বীকার করে নিল। আর এমন কিছু আছে যা তুমিও জানো না মা, এমন কিছু যা আমার হৃদয় ভেঙে দেয়। এটা ভাবলে যে তোমার পুত্রবধূ ক্যারোলিনা মরার আগে তার শেষ দিনগুলো কিভাবে কাটিয়েছিল। যখন তুমি শেষকৃত্যের ব্যবস্থা করছিলে আর আমি আমার যন্ত্রণায় ডুবে যাচ্ছিলাম, তখন একজন অপরিচিত মহিলা আমার স্ত্রীর পাশে বসতেন এবং তাকে গিটার বাজিয়ে শোনাতেন, যাতে সে চলে যেতে ভয় না পায়। সেই মহিলা মালতী ছিল, সেই একই মহিলা যার স্বামী আমাদের পরিবারের অবহেলায় মারা গিয়েছিল, সেই একই মহিলা যাকে তুমি এখন আবর্জনার মতো নিজের জীবন থেকে বের করে দিয়েছ। শ্রীমতী গ্রাসিয়া নিজের হাত নিজের বুকের উপর রাখলেন। রোহানের জীবনে প্রথমবার সে তার মায়ের চোখে এমন কিছু দেখল যা সে কখনো কল্পনাও করেনি। অনুশোচনা, এত গভীর আর এত পুরনো অনুশোচনা যে মনে হল এটি কয়েক দশকের গর্ভের নিচে চাপা পড়েছিল। এই নির্দিষ্ট মুহূর্তে বাইরে এসে নিজের দাবি জানানোর জন্য অপেক্ষা করছিল। রোহান, শ্রীমতী গ্রাসিয়া ফিসফিস করে বললেন, কিন্তু তার ছেলে ততক্ষণে অফিস থেকে বেরিয়ে গিয়েছিল, কারণ রোহান মালহোত্রার কাছে এখন ব্যাখ্যা বা ক্ষমার জন্য সময় ছিল না। তার মেয়ে নিভে যাচ্ছিল, মালতী অদৃশ্য হয়ে গিয়েছিল, এবং প্রতিটি অতিক্রান্ত সেকেন্ড ছিল এমন এক মুহূর্ত যা সে আর ফিরে পাবে না। সেই রাতে যখন সে কোনো ফলাফল না পেয়ে তদন্তকারীদের রিপোর্ট শেষবারের মতো দেখছিল, তখন তার ফোন বেজে উঠল। এটি একটি অজানা নম্বর ছিল। জনাব মালহোত্র, একজন মহিলার কণ্ঠস্বর এলো যাকে সে চিনত না। আমার নাম রেনাটা অলিভারেস। আমি কমিউনিটি আশ্রয় কেন্দ্র খোলা হাতের ডিরেক্টর। কয়েকদিন আগে একজন মহিলা তার ছোট ছেলেকে নিয়ে এখানে এসেছিলেন। সে নিজের আসল নাম বলতে চায় না, কিন্তু বাচ্চাটি সবাইকে বলে যে তার বাবা গিটারের ভেতরে থাকে। আমি বাচ্চাটির মানিব্যাগে আপনার নম্বর সম্বলিত একটি চিরকুট পেয়েছি। আমার মনে হয় আপনি সেই ব্যক্তি যাকে এই বাচ্চাটি খুঁজতে চাইছে। রোহান মহিলার কথা শেষ হওয়ার আগেই নিজের গাড়ির চাবি তুলে নিল। রোহান শহরের রাস্তায় এমনভাবে গাড়ি চালালো যেন সে কোনো ভূত। ট্রাফিক লাইটের সংকেতগুলো উইন্ডশিল্ডের ভেতর দিয়ে ঝাপসা হয়ে এলো যখন সে নিজের মাথায় রেনাটা অলিভারেসের কথাগুলো আওড়াচ্ছিল। একটি বাচ্চা যে বলে যে তার বাবা গিটারে থাকে। সারা পৃথিবীতে কেবল একটি বাচ্চাই এমন কথা বলতো, কেবল একটি। খোলা হাত কমিউনিটি আশ্রয় কেন্দ্রটি শহরের এমন এক অংশে অবস্থিত ছিল যেখানে রোহান কখনো পা রাখেনি। সে যত সামনে এগোলো, রাস্তাগুলো ততই সরু হতে থাকল, ভবনগুলো নিচু হতে থাকল, ফুটপাতগুলো আরও বেশি ফাটল ভাড়া ছিল। যখন সে অবশেষে আশ্রয়কেন্দ্রের সামনে গাড়ি পার্ক করল, তখন তাকে বাইরে বের হওয়ার আগে নিজের কাঁপতে থাকা হাতগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য গাড়িতে কয়েক সেকেন্ড থামতে হলো। ভবনটি একটি সামান্য নির্মাণ ছিল, যার দেওয়ালগুলো এমন এক রঙে রাঙানো ছিল যা একসময় আনন্দময় ছিল, কিন্তু সময়ে সেটিকে এক ক্লান্ত শেড বানিয়ে দিয়েছিল। দরজার পাশের একটি ফলকে লেখা ছিল, কমিউনিটি আশ্রয় কেন্দ্র খোলা হাত, কারণ কারোরই একা রাতের মোকাবিলা করা উচিত নয়। রেনাটা অলিভারেস অপেক্ষা করছিলেন। তিনি এক দৃঢ় দৃষ্টির এবং বছরের পর বছর সামাজিক কাজ করে শক্ত হাতের মহিলা ছিলেন। সেই ধরনের মহিলা যিনি এত দুঃখ দেখেছিলেন যে এখন তাকে আর কোনো কিছুতেই অবাক করত না, কিন্তু তিনি এতটাও কঠোর হয়ে যাননি যে তিনি অনুপ্রাণিত হবেন না। জনাব মালহোত্রা, আপনি ভেতরে যাওয়ার আগে আমার আপনাকে কিছু বোঝানোর দরকার, রেনাটা শান্ত কিন্তু সরাসরি গলায় বললেন। যখন সেই মহিলা আর বাচ্চাটি এখানে পৌঁছালো, তখন সে খুব নাজুক আবেগীয় অবস্থায় ছিল। সে নিজের আসল নাম জানাতে চায়নি। সে মারিয়া হিসেবে নাম নিবন্ধন করিয়েছে। কিন্তু বাচ্চারা মিথ্যে বলে না যখন তারা আঘাত পায়। বান্টি যার কাছে সুযোগ পেত তাকেই বলতো যে তার মা পৃথিবীর সবচাইতে সুন্দর গিটার বাজায়, এবং সে এমন একটি মেয়েকে মনে করে যার নাম ঈশা ছিল। সেই বাচ্চার মুখ থেকে তার মেয়ের নাম শুনে রোহান সরাসরি নিজের বুকে এক ধাক্কা অনুভব করল। আমি তাকে এক রাতে আশ্রয় কেন্দ্রের উঠোনে কাঁদতে দেখেছিলাম।
রেনাটা বলতে থাকলেন। সে মেঝেতে বসেছিল, নিজের গিটারটিকে এমনভাবে জড়িয়ে ধরেছিল যেন সেটি একটি শিশু। আমি তাকে কিছুই জিজ্ঞেস করিনি, শুধু তার পাশে বসে পড়েছিলাম। অনেকক্ষণ পরে সে আমাকে কেবল একটি বাক্য বলল, তারা আমার কাছ থেকে সেই একমাত্র ভালো জিনিসটি ছিনিয়ে নিয়েছে যা আমার কাছে বেঁচে ছিল, এবং এটি আমার ভুলও ছিল না। আমি তখন বুঝিনি, কিন্তু এখন যখন আমি আপনাকে এখানে দেখছি তখন আমার মনে হচ্ছে আমি বুঝতে পারছি। আমি কি তাকে দেখতে পারি? রোহান রুদ্ধ কণ্ঠে জিজ্ঞেস করল। আপনি পারেন, কিন্তু আমি আপনাকে একটি সতর্কবার্তা দেব। সেই মহিলার গর্ব আহত হয়েছে, এবং গর্বের ক্ষত সেরে উঠতে সবচাইতে বেশি সময় লাগে। এটি সহজ হবে না। রেনাটা তাকে একটি সরু বারান্দা দিয়ে একটি ভেতরের উঠোনের দিকে নিয়ে গেলেন, যেখানে অনেকগুলো শিশু জড়ো হয়ে কিছু মৃদু বাল্বের আলোয় খেলছিল। আর সেখানে সবচাইতে দূরে দেয়ালের সাথে একটি কাঠের বেঞ্চে বসে সেবাস্টিয়ানের গিটারটি তার পাশে এক নীরব সঙ্গীর মতো রাখা ছিল মালতী বর্মা ছিলেন। রোহান কয়েক মিটার দূরে দাঁড়িয়ে পড়ল। মালতীর দৃষ্টি মেঝের কোনো এক জায়গায় স্থির ছিল, তার হাত হাঁটুতে একে অপরের সাথে জড়িয়েছিল। তাকে আগেরবারের চেয়ে বেশি রোগা দেখাচ্ছিল। চোখের নিচে এমন কালো দাগ ছিল যা না ঘুমানো রাত এবং পর্যাপ্ত না খাওয়া দিনগুলোর সাক্ষ্য দিচ্ছিল। কিন্তু তা সত্ত্বেও এমন পরিস্থিতিতেও তার ভঙ্গিতে এমন কিছু ছিল যা ভেঙে যেতে অস্বীকার করছিল, এক মর্যাদা যা যে কোনো অপমান থেকে নুইয়ে না পড়ার উপাদান দিয়ে তৈরি বলে মনে হতো। বান্টি সবার আগে তাকে দেখল। বাচ্চাটি আশ্রয়কেন্দ্রের অন্য বাচ্চাদের সাথে খেলছিল। যখন তার নজর রোহানের সাথে মিলল, সে এক মুহূর্তের জন্য অচল হয়ে রইল, যেন তার মস্তিষ্কের এটি নিশ্চিত করার দরকার ছিল যে ছবিটা বাস্তব ছিল আর রাতের কোনো স্বপ্ন নয়, যেখানে সে বাংলোতে ফিরে গিয়েছিল আর ঈশার সাথে নাচত। তারপর একটি শব্দ না বলে সে তার মায়ের দিকে দৌড়ে গেল এবং তার আস্তিন ধরে টানল। মা, বান্টি খিসফিস করে বলল। মা দেখো। মালতী ওপরের দিকে তাকালো এবং তার চোখ রোহান মালহোত্রার সাথে মিলল, যে একটি কমিউনিটি আশ্রয় কেন্দ্রের উঠোনে দাঁড়িয়েছিল। তার স্যুট কুঁচকানো, চোখ লাল এবং এমন এক ভাব যা স্বস্তি আর লজ্জার এক অদ্ভুত মিশ্রণ ছিল। মালতীর মুখ এক মুহূর্তে বদলে গেল। প্রথমে বিস্ময় ছিল, তারপর বিভ্রান্তি, এবং শেষে এমন কিছু যাকে রোহান যন্ত্রণাদায়ক স্পষ্টতার সাথে চিনতে পারল। অবিশ্বাস। সেই ব্যক্তির অবিশ্বাস যে আগেই অনেকবার ধোঁকা খেয়েছে, এটা বিশ্বাস করতে যে কেউ ভালো উদ্দেশ্যে এসেছে। আপনি এখানে কি করছেন? মালতী সেই একই সোজা ভঙ্গিতে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, যা সে সেই রাতে গ্রহণ করেছিল যখন সে বাংলো থেকে বেরিয়ে গিয়েছিল। আমি তোমাকে খুঁজতে এসেছি। কিসের জন্য? আমাকে আর কোনো কিছুর অপবাদ দেওয়ার জন্য? এবার কি কোনো হার হারিয়েছে? কোনো আংটি? আপনি কি আবারও আমার গিটার তল্লাশি করতে চান যে আমি কোনো হীরের মুকুট লুকিয়ে রেখেছি কিনা? মালতীর মুখ থেকে প্রতিটি শব্দ সেই যন্ত্রণায় ভরা বেরিয়ে এলো, যা অনিশ্চয়তার দিনগুলো, এক আশ্রয়কেন্দ্রে কাটানো রাতগুলো আর সেই সকালগুলোর কারণে তৈরি হয়েছিল, যখন সে তার ছেলেকে বোঝাচ্ছিল যে তারা আর সেই বাড়িতে ফিরে যেতে পারবে না যেখানে তার এক বন্ধু ছিল। মালতী, কাকনটি রাখা হয়েছিল। মালতী চুপ করে রইল, কিন্তু তার মুখের ভাবে কোনো পরিবর্তন এলো না। লুসিয়ানা ফনসেকা কাকনটি তোমার গিটার কেসের ভেতর রেখেছিল। আমার কাছে একজন সাক্ষী আছে যে তোমাকে সেই রাতে নিজের ঘরে ঢুকতে দেখেছিল। এসব তোমাকে বাড়ি থেকে বের করার জন্য একটি ফাঁদ ছিল। আর আমি কেন বিশ্বাস করব? মালতী এমন এক শান্তিতে উত্তর দিল যা যে কোনো চিৎকারের চেয়ে বেশি ধ্বংসাত্মক ছিল। তোমার মা আমাকে পুরো বাড়ির সামনে অপমানিত করেছে। সে আমাকে আমার ছেলের সামনে একজন অপরাধীর মতো দেখেছে, এবং আপনি, জনাব মালহোত্রা, আপনি সেখানে দাঁড়িয়ে ইতস্তত করছিলেন। আমি দেখেছিলাম তোমার মায়ের কথাগুলো তোমাকে দ্বিধায় ফেলেছিল। আমি সেই মুহূর্তটি তোমার চোখে দেখেছিলাম, সেই মুহূর্ত যখন তুমি আমার দোষ হওয়ার সম্ভাবনা নিয়ে বিচার করলে, এবং সেই মুহূর্ত, সেই একাকী মুহূর্তের সন্দেহ বাকি সব কিছুর চেয়ে বেশি যন্ত্রণাদায়ক ছিল। রোহান সেই শব্দগুলোকে এমনভাবে গ্রহণ করল যেন সেগুলো ঘুষি ছিল, যা সে জানত যে সে পাওয়ার যোগ্য। মালতী ঠিক ছিল। সে এক মুহূর্তের জন্য দ্বিধা করেছিল। সে তার মায়ের কণ্ঠস্বরকে নিজের চোখে দেখা প্রতিটি জিনিসের চেয়ে এবং নিজের হৃদয়ের যে সত্য জানত তার চেয়ে বেশি ওজন দিয়েছিল। তুমি ঠিক বলছ। রোহান আত্মপক্ষ সমর্থন করার চেষ্টা না করেই বলল, আমি দ্বিধা করেছিলাম, আর আমি এটাকে ঘৃণা করি। কিন্তু আমি এখন এখানে, আর আমি কেবল এটা বলতে আসিনি যে তুমি নির্দোষ। আমি এসেছি কারণ আমাকে তোমাকে কিছু বলতে হবে যা আমি খুঁজে পেয়েছি, এমন কিছু যা তোমার জানার অধিকার আছে, যদিও এটা বলতে গিয়ে আমি ধ্বংস হয়ে যাই। মালতী নিজের চোখ সরু করল, যেন কোনো দরজা খোলার আগে বিচার করছে যে পেছনে আর কোনো ধোঁকা লুকিয়ে আছে কিনা। কি? রোহান গভীর শ্বাস নিল। সে যা বলতে যাচ্ছিল
তা মালতীকে চিরতরে তাকে ঘৃণা করতে বাধ্য করতে পারত। তা তাকে ফিরে আসার যে কোনো সম্ভাবনাকে নষ্ট করে দিতে পারত। কিন্তু সে সম্ভবত অনেক দেরিতে শিখেছিল যে সত্যই একমাত্র জিনিস যা মিথ্যের কারণে হওয়া ক্ষতগুলোকে সারিয়ে তুলতে পারে। তোমার স্বামী সেবাস্তিয়ান যে কর্মশালায় কাজ করত, যে ভবনটি ধসে পড়েছিল, সেই ভবনটি আমার পরিবারের একটি কোম্পানি মালহোত্রা ইনভেস্টমেন্টসের মালিকানাধীন ছিল। আমার মা সেই বছরগুলোতে সেই কোম্পানিটি পরিচালনা করছিলেন। তিনি আইনি দলকে তোমার মামলাটিকে সেবাস্টিয়ানের মৃত্যুর পরে আটকে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। যে নীরবতা নেমে এলো তা সাধারণ নীরবতা ছিল না। এটি এমন এক নীরবতা ছিল যার ওজন ছিল, গঠন ছিল, তাপমাত্রা ছিল। এমন এক নীরবতা যাকে স্পর্শ করা যেত এবং যা দহন করত। মালতী এক পা পিছিয়ে গেল, যেন রোহানের শব্দগুলো একটি শারীরিক শক্তি ছিল যা তাকে ধাক্কা দিচ্ছিল। তার চোখ সেই অশ্রুতে ভরে গেল যা ঝরে পড়তে অস্বীকার করছিল। এমন এক ইচ্ছা শক্তি দিয়ে আটকানো ছিল যা জনসমক্ষে ভেঙে পড়তে অস্বীকার করতে শিখে নিয়েছিল। তার মুখ খুলল, কিন্তু কোনো আওয়াজ বেরোল না। তার হাত এমন কাঁপতে লাগল যে বান্টি নিজের মার আঙুলগুলো নিজের ছোট হাত দিয়ে ধরে নিল। সে বুঝতে পারছিল না কি হচ্ছে, কিন্তু সহজাতভাবে জানত যে তার মার তাকে প্রয়োজন। আপনি আমাকে বলছেন, মালতী শুরু করল, তার কণ্ঠস্বর খুব কষ্টে শোনা যাচ্ছিল, যে সেবাস্টিয়ান তোমাদের পরিবারের ভুলে মারা গিয়েছিল, যে আমি সবকিছু হারিয়েছিলাম, আমার ক্যারিয়ার, আমার বাড়ি, আমার পুরো জীবন, কারণ তোমাদের মা আমাকে ক্ষতিপূরণ দেবার দায়িত্ব নেবার চেয়ে আমাকে ধ্বংস করা সস্তা মনে করেছিলেন। আর ওইসবের পরেও আমি সেই লোকেদের বাড়িতেই মেঝে পরিষ্কার করছিলাম যারা আমার পৃথিবী তছনাছ করে দিয়েছিল। হ্যাঁ, আপনি কি জানতেন যখন আপনি আমাকে কাজে রেখেছিলেন, তাই না? আমি পরে জানতে পেরেছি আমার মা তোমাকে কাজে রেখেছিলেন, এবং এখন আমি বুঝতে পারছি যে তিনি এমনটা করেছিলেন কারণ তিনি চাননি কোনো বাইরের লোক বিষয়টিকে মনে রাখুক। তোমাকে নিজের কাছে রেখে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেন। মালতী নিজের চোখ বন্ধ করে নিল। অশ্রু অবশেষে তার গাল বেয়ে গড়িয়ে এলো, নিঃশব্দে, অবিরাম, একটি নদীর মতো যা একটি বাঁধকে ভেঙে দেয়, যাকে বছরের পর বছর বন্ধ রাখা হয়েছিল। আরও কিছু আছে, রোহান বলল, এবং তার নিজের কণ্ঠস্বর ভেঙে গেল যখন সে পরের কথাগুলো বলল। আমার স্ত্রী ক্যারোলিনা মরার আগে তার শেষ কয়েক সপ্তাহ আশা কি ঘাটি ক্লিনিকে কাটিয়েছিল। একজন স্বেচ্ছাসেবক প্রতিদিন তার সাথে দেখা করতে যেত এবং তার যন্ত্রণা কমানোর জন্য গিটার বাজাত। সেই স্বেচ্ছাসেবক তুমি ছিলে, মালতী। তুমি আমার স্ত্রীর শেষ দিনগুলোতে সাথে ছিলে, এবং তোমাদের কেউই কখনো জানতে না যে অন্যজন কে ছিল। মালতী হঠাৎ নিজের চোখ খুলে দিল। তার মুখের ভাব যন্ত্রণা থেকে বদলে অবিশ্বাসে, আর অবিশ্বাস থেকে এমন কিছুতে বদলে গেল যার কোনো নাম ছিল না। একটি আবেগ এত জটিল আর এত গভীর ছিল যে তাতে এক মুহূর্তেই শতাব্দীর মানব ইতিহাস লুকিয়ে আছে বলে মনে হচ্ছিল। ক্যারোলিনা, মালতী ফিসফিস করল, ঘরের পেছনের সেই মহিলা যে আমাকে প্রতি সন্ধ্যায় একটি ঘুম পাড়ানি গান বাজানোর জন্য বলতো, কারণ সে বলতো যে এটি তাকে নিজের মেয়ের কথা মনে করিয়ে দেয়। রোহান কোনো উত্তর দিতে পারল না। অশ্রু যুদ্ধে জয়ী হয়েছিল, এবং সে সেই বেঞ্চে ভেঙে পড়ল যেখানে মালতী কয়েক মুহূর্ত আগে বসেছিল। নিজের মুখ হাত দিয়ে ঢেকে নিল যখন তার শরীর এমনভাবে কাঁপছিল যেন সে আত্মার এত গভীর অংশ থেকে টানছে যা তার আত্মার টুকরোগুলোকে ছিঁড়ে ফেলছে। আমি ঈশার জন্য গাইতাম, মালতী বলতে থাকল, এবং এখন সেও কোনো বাধা ছাড়া কাঁদছিল। ক্যারোলিনা আমাকে প্রতিদিন নিজের মেয়ের কথা বলত। সে বলতো যে সে পৃথিবীর সবচাইতে মিষ্টি বাচ্চা, যে তার হাসি যে কোনো ঘরকে আলোকিত করে দিতে পারে। সে আমাকে বলেছিল, যদি কখনো জীবন আমাকে কোনো বিষণ্ণ শিশুর সামনে দাঁড় করায়, তবে আমি যেন তাকে সেই গানটি শোনাই, কারণ সেই গানে যে কোনো যন্ত্রণাকে সারিয়ে তোলার শক্তি ছিল। যে গানটি তুমি গতরাতে বসার ঘরে ঈশার জন্য বাজিয়েছিলে। রোহান নিজের দৃষ্টি তুলে বিড়বিড় করে বলল, ওটা ক্যারোলিনার গান ছিল, সেই গান যা তার স্ত্রী তাকে তার মেয়ের জন্য শিখিয়েছিলেন, এটা না জেনেই যে একদিন আমি সেটি বাজাব। বান্টি নিজের মা আর রোহানকে দেখছিল। এটি পুরোপুরিভাবে বুঝতে পারছিল না কি হচ্ছিল, কিন্তু শৈশবের সেই পবিত্র প্রবৃত্তির সাথে জানত যে বড় কিছু একটা ভেঙে যাচ্ছিল এবং একসাথে আবার গড়ে উঠছিল। জনাব মালহোত্রা, মালতী নিজের অস্ত্র হাতের উল্টো পিঠ দিয়ে মুছতে মুছতে বলল, যখন আমি কাজ গ্রহণ করেছিলাম তখন আমি জানতাম না যে আপনি কে। আমি কখনো পদবিটাকে মেলাইনি। যখন আমি ঈশাকে ওই সিঁড়িতে একা বসে থাকতে দেখেছিলাম, তখন আমি কেবল একজন বিষণ্ণ শিশুকে দেখেছিলাম। আমি সেই লোকটির মেয়েকে দেখিনি যার কোম্পানি আমার পরিবারকে তছনছ করে দিয়েছিল। আমি এমন একটি শিশুকে দেখেছিলাম যার ঠিক সেই প্রয়োজন ছিল যা আমার ছেলের প্রয়োজন ছিল। এমন কেউ যে তাকে মনে করিয়ে দেবে যে জীবন এখনও সুন্দর হতে পারে। আর এখন যখন আপনি সবকিছু জানেন, রোহান জিজ্ঞেস করল, তার গলায় অকৃত্রিম ভয় ছিল,
এখন যখন আপনি জানেন যে আমরা কে, আমরা কি করেছি, আমার মা আপনার সাথে কি করেছেন, আপনি কি আমাদের ক্ষমা করতে পারেন? মালতী নিজের ছেলেকে দেখল, যে এখনও নিজের ছোট ছোট হাত দিয়ে তার আঙুলগুলো ধরে রেখেছিল, যে পদবি বা কোম্পানি বা আইনি মামলাগুলোকে বুঝত না। তারপর সে সেবাস্টিয়ানের গিটারটি দেখল, যা দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা ছিল, সব সময়ের মতো অপেক্ষা করছিল। সেবাস্টিয়ান আমাকে এমন কিছু শিখিয়েছিল যা আমি কখনো ভুলিনি, মালতী দৃঢ় কণ্ঠে বলল, যদিও তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে আমাকে বলেছিল যে সঙ্গীত যন্ত্রণাকে সুন্দর কিছুতে পরিণত করার জন্য টিকে থাকে, আর যদি কেউ তিক্ততায় আটকে যায় তবে গিটার বাজা বন্ধ হয়ে যায়। আমি এই গিটারকে বাজা বন্ধ করতে দিতে পারি না, জনাব মালহোত্রা, কারণ যেদিন এটি বাজা বন্ধ হয়ে যাবে সেদিন আমি সেবাস্টিয়ানকে চিরতরে হারিয়ে ফেলব। রোহান সেই মুহূর্তে বুঝতে পারল যে মালতী এটা বলছিল না যে সে ক্ষমা করে দিচ্ছে, সে গভীর কিছু বলছিল। সে ঘৃণার বদলে সঙ্গীতকে, প্রতিশোধের বদলে জীবনকে, আর অতীতের বদলে ভবিষ্যৎকে বেছে নিয়েছিল। সেটা এই জন্য নয় যে এটা সহজ ছিল, বরং এই জন্য যে এটাই ছিল সেই মানুষটিকে সম্মান করার একমাত্র উপায়, যে নিজের হৃদয় একটি গিটারে ঢেলে দিয়েছিল। মালতী, আমার কাছে আপনার কাছে কিছু চাওয়ার আছে। রোহান দাঁড়িয়ে বলল, আর আপনাকে এটা জানার প্রয়োজন আছে যে আমি এটা নিজের জন্য নয়, ঈশার জন্য চাইছি। আমার মেয়ে আবারও নিভে যাচ্ছে। ডাক্তাররা বলছেন যে সে যদি বান্টির সাথে সেই যোগাযোগ আবারও ফিরে না পায়, তবে আমরা তাকে স্থায়ীভাবে, আবেগীয়ভাবে হারিয়ে ফেলতে পারি। ঈশার বান্টিকে আর আপনার সঙ্গীতের প্রয়োজন আছে, সেই সঙ্গীত যা ক্যারোলিনা অজান্তেই তার জন্য রেখে গিয়েছিল। মালতী বান্টিকে দেখল, সেই শিশুটি যে ঈশার নাম শুনেছিল। সে ওপরের দিকে তাকাল, তার চোখ দুটি তারার মতো জ্বলজ্বল করে উঠল, যা সবচাইতে অন্ধকার রাতে জ্বলছিল। মা, বান্টি বলল সেই স্বরে যা সেনাবাহিনীকে নিরস্ত করতে পারত, ঈশার আমাকে প্রয়োজন। আর এই তিনটি শব্দের সাথে একটি শিশু দুটি পরিবারের ভাগ্য নির্ধারণ করে দিল, যাদের জীবন আঘাত করেছিল, আলাদা করেছিল, ধ্বংস করে দিয়েছিল। আর এখন একটি কমিউনিটি আশ্রয়কেন্দ্রের উঠোনে কেবল সেই উপাদানে নিজেদের আবারও গড়ে তোলার সুযোগ ছিল, যা কখনো শেষ হয় না, সেই ভালোবাসা যা সবকিছু সহ্য করে নেয়। ফিরে আসার পথটি বাংলো পর্যন্ত সবচাইতে শান্ত পথ ছিল, যা রোহান কখনো অনুভব করেছিল। মালতী পেছনের সিটে বসেছিল, বান্টি তার কোলে ঘুমিয়েছিল, এক রাতের আবেগে ক্লান্ত হয়ে, যা তার ছোট শরীরের জন্য অনেক বেশি ছিল। সেবাস্টিয়ানের গিটারটি সহযাত্রী সিট দখল করেছিল, যেন সেটি অন্য একজন যাত্রী, যেন সেখানে তারও থাকার অধিকার আছে। মালতী এটা বলেনি যে সে ক্ষমা করে দিচ্ছে, সে এটাও বলেনি যে সে চিরতরের জন্য ফিরে আসছে। সে শুধু এটুকুই বলেছিল, আমি ঈশার জন্য যাচ্ছি। আর রোহান বুঝল যে আপাতত এটুকুই যথেষ্ট ছিল, এটা তার হকের চেয়েও বেশি ছিল। যখন গাড়ি বাংলোর সামনে থামল, তখন রাত প্রায় 2টো বেজে গিয়েছিল। প্রথম তলার আলোগুলো জ্বলছিল, যা সেই সময়ের জন্য অস্বাভাবিক ছিল। রোহান আগে বাইরে বেরোল এবং প্রধান দরজা খুলল। সে আশা করছিল যে ঘরটি ঘুমন্ত অবস্থায় পাবে, কিন্তু ঘরটি ঘুমন্ত ছিল না। বসার ঘরের একটি চেয়ারে পিঠ সোজা করে এবং হাত হাঁটুতে একে অপরের সাথে জড়িয়ে শ্রীমতী গ্রাসিয়া মালহোত্রা বসেছিলেন। তার পাশে দেওয়ালের সাথে ঘাবড়ে যাওয়া মুখ নিয়ে লুসিয়ানা ফনসেকা দাঁড়িয়েছিল, এবং দুজনের সামনে একটি ট্যাবলেট হাতে নিয়ে, এমন এক চেহারা নিয়ে যা পৃথিবীর অন্য কোথাও থাকতে পছন্দ করত, গাসপার মদিনা দাঁড়িয়েছিল। জানাব গাসপার রোহানকে আসতে দেখে বলল, আপনার মা আজ রাতে আপনার সাথে কথা বলতে চেয়েছিলেন, তিনি অপেক্ষা করার জন্য জোর দিয়েছিলেন। রোহান সতর্কতার সাথে তার মায়ের দিকে তাকাল, কিন্তু শ্রীমতী গ্রাসিয়ার মধ্যে কিছু একটা বদলে গিয়েছিল। তিনি সেই বরফ শীতল মহিলা ছিলেন না, যিনি আদেশ দিতেন এবং অন্ধ আনুগত্য আশা করতেন। কিছু একটা আলাদা ছিল, এমন কিছু যা রোহান সেই সময় থেকে দেখেনি, যখন সে খুব ছোট বাচ্চা ছিল, আর তার মা তখনও কাঁদতে জানতেন। অসহায়তা। তারপর শ্রীমতী গ্রাসিয়া মালতীকে দেখলেন, যে রোহানের পেছনে বান্টিকে ঘুমন্ত অবস্থায় কোলে নিয়ে প্রবেশ করছিল। দুই মহিলা এক মুহূর্তের জন্য একে অপরের দিকে তাকালেন, যাতে বছরের পর বছর ধরে জমে থাকা যন্ত্রণা একসাথে সংকুচিত ছিল। মালতী নিজের চোখ নামাল না, শ্রীমতী গ্রাসিয়াও না। কিন্তু শ্রীমতী গ্রাসিয়া প্রথম কথা বললেন, এবং তিনি যা বললেন তা গাসপারকেও শ্বাস বন্ধ করতে বাধ্য করল। শ্রীমতী বর্মা, দয়া করে বসুন। সেই দয়া করে শ্রীমতী গ্রাসিয়ার মুখ থেকে এমনভাবে বেরোল, যেন তাকে নিজের ভেতর থেকে কোনো এক গভীর আর জং ধরা জায়গা থেকে প্রতিটি অক্ষর ছিঁড়ে বের করতে হয়েছে। এমন এক জায়গা যেখানে দয়ালু শব্দগুলো কয়েক দশক ধরে ব্যবহার না করে জমা রাখা ছিল।
মালতী বানটিকে তখনও বুকে জড়িয়ে বসেছিল। রোহান তার পাশে দাঁড়িয়ে রইল। সে জানত না কি আশা করতে হবে। যখন আমার ছেলে আজ রাতে চলে গেল, শ্রীমতী গ্রাসিয়া নিচু স্বরে বললেন, আমি আমার অফিসে একা রয়ে গেলাম। আর প্রথমবার এত দীর্ঘ সময়ের মধ্যে আমি নিজেকে আয়নায় দেখলাম। আমি যা দেখলাম তা আমার ভালো লাগল না। বসার ঘরে পূর্ণ নীরবতা ছিল। লুসিয়ানাও জোরে শ্বাস নেওয়ার সাহস পাচ্ছিল না। যখন আমার স্বামীর মৃত্যু হল এবং আমাকে তার ব্যবসার দায়িত্ব দেওয়া হলো, তখন আমি এমন এক মহিলা ছিলাম যে ব্যবসায়িক জগৎ সম্পর্কে কিছুই জানতাম না। আমি তাড়াতাড়ি শিখে নিয়েছিলাম, কারণ আমার কাছে কোনো বিকল্প ছিল না। কিন্তু আমি যা শিখেছিলাম তা হলো আমাদের কাজকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। আমি প্রতিটি সিদ্ধান্ত এই পরিবারকে উপরে রাখার জন্য নিয়েছিলাম, যাতে রোহানের ভবিষ্যৎ থাকে, যাতে মালহোত্রা পদবীর একটি মানে বজায় থাকে। আর সেই প্রক্রিয়ায় আমি এমন এক মানুষ হয়ে গেলাম যে মানুষদের দেখা বন্ধ করে দিয়ে কেবল হুমকি দেখতে শুরু করেছিল। শ্রীমতী গ্রাসিয়া থামলেন। তার চোখ ভেজা ছিল, এমন কিছু যা রোহান তার বাবার শেষকৃত্যেও দেখেনি। যখন মালহোত্রা ইনভেস্টমেন্টসের ভবন ধসে পড়ল এবং আপনার স্বামীর মৃত্যু হল শ্রীমতী বর্মা, আমার ডেস্কে আপনার নামের সাথে একটি রিপোর্ট এলো। আপনি আইনি নথিপত্রে কেবল একটি লাইন ছিলেন, সমাধান করার জন্য একটি সমস্যা, নিষ্ক্রিয় করার জন্য একটি ঝুঁকি। আমি কখনো থেমে এটা ভাবার চিন্তা করিনি যে সেই নামের পেছনে একটি ছেলে, ভাঙা স্বপ্ন নিয়ে একটি শিশু, আর একটি গিটার আছে যা তার ভালোবাসার একমাত্র জিনিস ছিল। আমি আপনাকে আমার কাগজপত্র থেকে মুছে ফেলে সামনে এগিয়ে গেলাম, যেন কিছুই হয়নি। মালতী নিঃশব্দে শুনছিল। অস্ত্র নিঃশব্দে তার গাল বেয়ে পড়ছিল, যেন কোনো বাঁধ ভেঙে দেওয়া হয়েছিল, যা অনেক দীর্ঘ সময় ধরে অনেক কিছু আটকে রেখেছিল। আর যখন আমি আপনাকে এখানে কাজে রাখলাম, আমি এটা এই জন্য করেছিলাম কারণ আপনার নাম আবেদনকারীদের তালিকায় দেখা গিয়েছিল। আর আমার ভেতর এমন কিছু যা আমি পরীক্ষা করতে চাইনি আমাকে বলেছিল যে আপনাকে কাছে রেখে আমি এটা নিশ্চিত করতে পারি যে অতীত যেন চাপা পড়ে থাকে। এটি নিয়ন্ত্রণের ছদ্মবেশে ভীরুতার একটি কাজ ছিল। শ্রীমতী গ্রাসিয়া ধীরে ধীরে দাঁড়ালেন, এমন এক কাঠিন্যের সাথে যা শারীরিক নয় বরং আবেগীয় ছিল, যেন তার নিজের শব্দের ওজন তার পিঠকে নুইয়ে দিচ্ছিল। আমি আপনার কাছে ক্ষমা চাইব না, কারণ আমি জানি এমন কিছু জিনিস আছে যা শব্দ দিয়ে ক্ষমা করা যায় না, কিন্তু আমি এমন কিছু অবশ্যই করব যা আমার অনেক আগেই করা উচিত ছিল। তিনি লুসিয়ানার দিকে ঘুরলেন, যে বাংলোর শ্বেতপাথরের মতো ফ্যাকাশে হয়ে গিয়েছিল। লুসিয়ানা, এটা তুমিই ছিলে যে শ্রীমতী বর্মার জিনিসের মধ্যে কাকন রেখেছিলে। মার্সিডিস তোমাকে সেই রাতে ঘরে ঢুকতে দেখেছিল, আর তুমি মালতী বর্মার জন্য রাষ্ট্রীয় শিল্প সংরক্ষণ থেকে আসা একটি চিঠি আটকে দিয়েছিলে। এমন একটি চিঠি যা সে কখনো পায়নি, কারণ তুমি ঠিক করেছিলে যে সে এটি পাওয়ার যোগ্য নয়। লুসিয়ানা নিজেকে বাঁচানোর জন্য মুখ খুলল, কিন্তু শ্রীমতী গ্রাসিয়া সেই অধিকারের সাথে হাত তুললেন, যা এইবার দমানোর জন্য নয় বরং সংশোধনের জন্য ছিল। আমার ব্যাখ্যার প্রয়োজন নেই। আমাকে সেই চিঠি এখনই দাও আর কাল সকালে নিজের মালপত্র গুছিয়ে নাও। এই বাড়িতে তোমার সময় শেষ হয়ে গিয়েছে। লুসিয়ানা বাঁচার জন্য রোহানের দিকে তাকালো, কোনো হস্তক্ষেপ যা তাকে বাঁচাতে পারে। কিন্তু রোহানের চোখ তার মায়ের ওপর স্থির ছিল, এবং সেখানে যা প্রতিফলিত হচ্ছিল তা জয় বা সন্তুষ্টি ছিল না। এটি কিছুটা সেই ছেলের বিস্ময়ের মতো ছিল যে আবিষ্কার করল তার মা এখনও তাকে অবাক করতে পারেন। কাঁপানো হাতে লুসিয়ানা নিজের জ্যাকেট থেকে একটি কুচকানো খাম বের করল এবং সেটি বসার ঘরের টেবিলে রাখল। তারপর একটি শব্দও না বলে সে দরজার দিকে এগিয়ে গেল এবং রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। কেউ তাকে থামালো না, কেউ তাকে বিদায় জানালো না। তার চলে যাওয়া ততটাই শান্ত ছিল যেমনটা সেই ঋণের নি। শুধু এইবার নীরবতায় বিষ ছিল না, বরং পরাজয় ছিল। শ্রীমতী গ্রাসিয়া খামটি তুললেন এবং মালতীকে দিলেন। এটি তোমার। মালতী কাঁপতে থাকা আঙুলে চিঠিটি নিল। সেটি ধীরে ধীরে খুলল, পড়ল, আর তার মুখে যা ফুটে উঠল তা এমন ছিল যা এই ঘরের কোনো মানুষ কখনো ভুলবে না। আশা, বিশুদ্ধ, অপ্রত্যাশিত আশা, এতটাই নাজুক আর এতটাই শক্তিশালী, যেমন এক গিটারের প্রথম সুর, যা বছরের পর বছর ধরে নীরব ছিল। এটি একটি বৃত্তি, মালতী ফিসফিস করে বলল। কনজারভেটরি চায় আমি ফিরে যাই। আর তুমি যাবেই, শ্রীমতী গ্রাসিয়া এমন দৃঢ়তার সাথে বললেন যা সবাইকে অবাক করে দিল। মালহোত্রা ইনভেস্টমেন্টস সেই বৃত্তির প্রতিটি খরচ বহন করবে, যা এটি কভার করে না। আপনার এবং আপনার ছেলের জন্য আবাসন, উপকরণ, পরিবহন, সবকিছু দান হিসাবে নয়, বরং সেই ঋণ হিসাবে যা এই পরিবার আপনাকে দেয়, আর যা অনেক দীর্ঘ সময় ধরে মেটানো হয়নি। রোহান তার মায়ের দিকে তাকালো এবং বছরের পর বছর পরে প্রথমবার তার সেই মহিলাকে মনে হলো যে তাকে বড় করেছিল।
সেই মহিলা যে ব্যবসার জগতের আগে অস্তিত্বশীল ছিল ফিরে এসেছিল। পুরোপুরি নয়, পূর্ণ নয়, কিন্তু উপস্থিত ছিল। আর এটি একটি শুরু ছিল। মালতী চিঠিটিকে নিজের বুকের সাথে এমনভাবে ধরে রেখেছিল যেন সেটি সমুদ্রের গভীর থেকে উদ্ধার করা কোনো গুপ্তধন। কিন্তু সে উত্তর দেওয়ার আগেই একটি শব্দ বসার ঘরের সবাইকে সিঁড়ির দিকে তাকাতে বাধ্য করল। ছোট খালি পায়ের শব্দে ধাপে ধাপে নিচে নামছে, সেই সতর্কতার সাথে যা শিশুদের মধ্যে তখন থাকে যখন তারা মাঝরাতে এমন কোনো সহজাত প্রবৃত্তি পালন করে যা তারা বুঝিয়ে বলতে পারে না। ঈশা সিঁড়ির নিচে দেখা দিল। চুল এলোমেলো এবং ঘুমে চোখ বুজে আসছিল, কিন্তু সেই চোখগুলো পুরোপুরি খুলে গেল যখন তারা বসার ঘরে কি দেখল, বা বরং বসার ঘরে কাকে দেখল। বান্টি, ঈশা ফিসফিস করে বলল। সেই শিশুটি যে নড়াচড়ায় জেগে গিয়েছিল সে তার মায়ের কোল থেকে মাথা তুলল এবং সিঁড়ির দিকে তাকাল। ঈশা! বান্টি তার মায়ের কোল থেকে নেমে গেল আর ঈশার দিকে দৌড়ে গেল। মেয়েটি শেষ ধাপগুলো নিচে নামল আর তার দিকে এমনভাবে দৌড়ে এলো যেন সে বছরের পর বছর ধরে জমে থাকা আবেগীয় জড়তা কাটিয়ে ফেলছে। তারা বসার ঘরের মাঝখানে মিলিত হল আর একে অপরকে সেই অতিরিক্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরল যা শিশুদের জড়িয়ে ধরার মধ্যে থাকে যখন তারা এমন কারোর সাথে দেখা পায় যাকে তারা হারিয়ে গিয়েছিল বলে মনে করত। তুমি চলে গিয়েছিলে, ঈশা ভাঙা গলায় বলল, আর সেই দুটি শব্দের বাক্যে সেই সমস্ত একাকিত্ব ছিল যা সেই মেয়েটি প্রথমে নিজের মাকে হারানোর পর আর তারপর নিজের একমাত্র বন্ধুর অদৃশ্য হয়ে যাওয়ার পর জমা করেছিল। কিন্তু আমি ফিরে এসেছি, বান্টি সেই সহজাতভাবে উত্তর দিল যা তার উপহার ছিল। আর আমি আমার বাবার গিটার নিয়ে এসেছি যাতে আপনার মা উপর থেকে আমাদের আবারও নাচতে শুনতে পায়, সেই গান যা ক্যারোলিনা তাকে শিখিয়েছিল। মালহোত্রা বাংলোর প্রতিটি কোণে এক ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ল, যা প্রতিটি পুরনো আর ভাঙা জিনিসকে ধুয়ে দিল আর কেবল সেটুকুই ছাড়ল যা রাখার যোগ্য ছিল। ঈশা আর বান্টি বসার ঘরের মাঝখানে হাত ধরে নাচল, ঠিক যেমনটা তারা সেই প্রথম রাতে করেছিল, কিন্তু এইবার সাক্ষীদের সাথে, যারা একসাথে কাঁদছিল আর হাসছিল। রোহান তার মেয়ের পাশে হাঁটু গেড়ে বসল এবং সে তাকে তাদের সাথে নাচার জন্য টেনে নিল। শ্রীমতী গ্রাসিয়া দাঁড়ালেন একটি শিশুর হাতের ওপর ভর দিয়ে, যা তাকে এমন কিছু শেখাচ্ছিল যা কোনো ব্যবসা বা ভাগ্য তাকে শেখাতে পারেনি। তিনি এমন এক সুরের তালে ধীরে ধীরে দুলছিলেন যা সেটি সব কিছু সারিয়ে তুলত, যা সে স্পর্শ করত। কয়েক সপ্তাহ পরে মালতী রাষ্ট্রীয় শিল্প সংরক্ষণে ফিরে গেল। তার ফিরে আসা দেশের সঙ্গীত মহলে একটি খবর ছিল, আর তার পুরনো শিক্ষিকা যখন তাকে প্রথম ক্লাসে সেবাস্টিয়ানের গিটার বাজাতে দেখল, তখন সে এমন কিছু বলল যা কিংবদন্তি হয়ে যাবে। কৌশল শেখানো যায়, কিন্তু মালতীর ভেতরে যা আছে তা শেখা যায় না। এটি সহ্য করতে হয়, এটি বাঁচতে হয় আর সঙ্গীতে পরিণত করতে হয়। বান্টি সেই একই স্কুলে ঈশার সাথে ভর্তি হল। তারা দুজন অবিচ্ছেদ্য হয়ে গেল। একজোড়া শিশু যারা বেশিরভাগ প্রাপ্তবয়স্কদের আগেই শিখে নিয়েছিল যে ভাগ করে নেওয়া ক্ষতগুলো লুকিয়ে রাখা ক্ষতর চেয়ে বেশি দ্রুত সেরে ওঠে। শ্রীমতী গ্রাসিয়া পরে সেবাস্টিয়ান বর্মান নামে একটি ফাউন্ডেশন তৈরি করলেন, যা কারিগর আর স্বাধীন শ্রমিকদের জন্য নিরাপত্তার পরিস্থিতি নিশ্চিত করতে নিবেদিত ছিল। তিনি সংবাদ মাধ্যমে এটির ঘোষণা দেননি, তিনি কোনো স্বীকৃতির খোঁজ করেননি, তিনি এটি নিঃশব্দে করেছিলেন, ঠিক সেভাবেই যেভাবে তিনি ক্ষতি করেছিলেন। কিন্তু এইবার প্রতিটি কাজের পেছনে ধ্বংসের বদলে মেরামতের চিহ্ন রেখে গিয়েছিল। আর রোহান যে কোনো বিকালে কাজ থেকে বাড়ি ফিরে সেই দৃশ্যই পেত যা তার জীবনকে চিরতরে বদলে দিয়েছিল। মালতী বসার ঘরে গিটার বাজাচ্ছিল, আর ঈশা ও বান্টি খালি পায়ে গালিচার উপর নাচছিল। কিন্তু এইবার সে দরজায় স্থির হয়ে থাকল না। এইবার সে ভেতরে গেল, মালতীর পাশে বসে পড়ল আর সেই গান শুনল যা তার স্ত্রী পৃথিবীকে দিয়ে গিয়েছিল, এটা না জেনেই যে সেই সুর শেষ পর্যন্ত সেই দুটি পরিবারকে জুড়ে দেবে যাদের নিজেদের খোঁজে পাওয়া সবচাইতে বেশি প্রয়োজন ছিল। সেই রাতে ঘুমানোর আগে ঈশা তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, আপনার কি মনে হয় মা আর বান্টির বাবা স্বর্গে দেখা করেছেন? রোহানের চোখ ভিজে এলো। আমার বিশ্বাস আছে মা, আর আমি নিশ্চিত যে তারা নাচছেন। ঈশা একটি হাসির সাথে চোখ বন্ধ করে নিল, যা সেই বাংলোর সমস্ত আলোর চেয়ে বেশি উজ্জ্বল ছিল। আর মহাবিশ্বের কোথাও একটি ঘুমপাড়ানি গান তখনও বাজছিল, এমন এক মানুষের আত্মা সমৃদ্ধ গিটার দ্বারা বাজানো যে নিজের প্রতিশ্রুতি পূরণ করেছিল। যতক্ষণ সেই তারগুলো কম্পিত হতে থাকবে সে কখনো পুরোপুরি হারিয়ে যাবে না। কিছু বাদ্যযন্ত্র কাঠ আর তার দিয়ে তৈরি হয়, কিন্তু কিছু অন্যগুলো সবচাইতে মূল্যবান, ভালোবাসা দিয়ে, ক্ষতি দিয়ে,
যন্ত্রণাকে পৃথিবীর সবচাইতে সুন্দর সুরে পরিণত করার অদম্য সিদ্ধান্ত দিয়ে তৈরি হয়। আর সেই গিটার, সেবাস্টিয়ান বর্মার শেষ গিটার, কখনো নীরব হবে না।